কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে দুবাই থেকে আমাদের সাথে রয়েছেন সোহম। আজকের এই ঘটনাটি মারাত্মক হতে চলেছে। কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আজকের এই এপিসোড আপনাদের কেমন অনুভূতি জাগালো সেটাও কিন্তু জানাবেন। আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরের, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সোহম, কেমন আছো? হাই কোস্তাব, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। খুব ভালো কাটুক তোমার দিনটা। তোমারও। সো ব্যাপারটা হচ্ছে তুমি এখন দুবাইতে রয়েছো, তাই তো? এখন আমি দুবাইতে। ওকে। তোমার সাথে আগের দিন আমার অনেকক্ষণ কথা হয়েছে, তোমার ব্যাপারে আমি অনেকটাই জেনেছি। হ্যাঁ, দুবাইয়ের পরিস্থিতি, ইন্ডিয়া থেকে ওখানে গিয়ে থাকা, এবং যখন তুমি ইন্ডিয়াতে ফিরে আসো তখন তুমি বিভিন্ন জায়গায় ট্রিপ করতে যাও। এবং একদম। তুমি যেটা বলেছিলে যে যখন তোমার 15-16 বছর বয়স, সেই সময় হ্যাঁ। থেকে তুমি নাকি একা ট্রাভেল করো, রাইট? একদম। সেই সূত্রে অনেক অভিজ্ঞতারই সম্মুখীন হয়েছো, বাট আজকে উত্তরাখণ্ড, তাই তো? না, আজকেরটা হচ্ছে হিমাচলে। হিমাচল। আজকে হ্যাঁ। হিমাচলের একটা ঘটনা তুমি শেয়ার করবে বলেছো। হ্যাঁ। আমি জানতে চাই এটা কবে ঘটেছিল এবং এই ঘটনাটা এতটা মারাত্মক কিভাবে হয়ে উঠলো, কি হয়েছিল শুভম? এই ঘটনাটা ঘটে 2025 সালের মার্চ মাসে। আমি যেহেতু বাইরে কাজ করি, তো আমাদের বছরে একবার করে আমরা ছুটি পাই, হুম অ্যানুয়াল লিভ পাই আমরা 30 দিনে। হুম হুম। তো সেই 30 দিনের সময় আমি যখন কলকাতাতে আসি, এসে কোথাও না কোথাও একটা পাহাড়ে আমি ঘুরতে যাই। আচ্ছা। মানে পাহাড়ি কেন চুজ করি আমি, কারণ পাহাড়টা আমার মারাত্মক রহস্যময় লাগে। মানে হুম। পাহাড়ের প্রতিটা ফোল্ডে ফোল্ডে রহস্য। হুম তো হুম। যেরকম বললাম আমি যে আমি সোলোই ট্রাভেল করতে পছন্দ করি, আমি একটা কমন ডেস্টিনেশন আমি ঠিক করে দিই, যে মানে ধরো দিল্লি বা ধরো নিউ জলপাইগুড়ি। সেখান থেকে যেখানে আমার মনে চায় সেখানে আমি বেরিয়ে পড়ি। তো আচ্ছা। এই বছর আমি গেছিলাম তোমার দিল্লিতে। প্রথমে দিল্লি থেকে ওখানে হিমাচলের একটা গ্রাম আছে কাসল বলে, তো সেখানে আমি যাই প্রথমে। কাসল। কাসলটা না, কাসল। হুম হ্যাঁ, হুম কাসলটা একটা জাংশনের মতো কাজ করে কাসলটা। তো হুম। কাসল থেকে তুমি অন্য জায়গাতে তুমি ট্রেক করতে পারো, যেরকম ধরো ক্ষীরগঙ্গা আছে, রসোল আছে, গ্রহণ আছে। তো আজকাল পার্বতী ভ্যালি বা কাসলের নাম শুনলে লোকজনের যেরকম ভুরু কুঁচকে যায়, তো সেরকম আগে ছিল না। আগে আমি যখন যেতাম, এটা এটা আমার মোটামুটি 5 নম্বর কাসল ট্রেক। তো আমরা শুধু যেতাম হচ্ছে আনটাচ প্রকৃতির জন্য এবং ট্রেক করতে মোটামুটি। আচ্ছা। তো এবার যখন গেলাম আমি আমি প্রায় 3-4 বছর পরে আমি কাসল যাই। হুম তো গিয়ে দেখি অনেক কিছু পরিবর্তন হয়েছে। মানে কাসলটা অনেকটা ঘিঞ্জি হয়ে গেছে। মানে হুম। অনেক মানুষের কোলাহল, যানবাহনের হর্ন, এগুলো মানে একদম মানে ছেয়ে গেছে একেবারে। এইগুলো আগে তো ছিল? যেহেতু এগুলো আগে ছিল না। আগে খুবই তোমার একটা মানে ন্যাচারাল বিউটি ছিল, একটা পাহাড়ি হ্যামলেট টাইপের একটা ব্যাপার। হুম হুম হুম। তো আমি তো যাচ্ছি শান্তির খোঁজে, তো এত এত কিছু যানবাহন, লোকজনের মধ্যে শান্তি পাওয়াটা খুবই দুষ্কর একটা ব্যাপার। তো ঠিক করলাম যে এখানে স্টে করা যাবে না, আমাকে অনেকটা উপরের দিকে উঠতে হবে। হুম। তো হাতে কিছু অপশন ছিল আমার সেই সময়। তো আমি ডিসাইড করলাম যে থ্রি সিস্টার ভিলেজ বলে একটা জায়গা আছে, মানে যেখানে 3টে গ্রাম আছে, কালগা, পুলগা আর তুলগা। তো সেই গ্রামগুলোতে আমি যাব। তো কাসাল থেকে 35 কিলোমিটার আমি ট্রাভেল করলাম ওখানে একটা গাড়ি করে। তো কাসাল থেকে রাস্তাটা মানে যেখানে গেলাম সেটার নাম হচ্ছে বারশেনি বলে একটা জায়গা। বারশেনি থেকে রাস্তাটা দুদিকে চলে যাচ্ছে, একটা তোষের দিকে আর একটা যাচ্ছে ক্ষীরগঙ্গা ট্রেকের দিকে। তো সেই ক্ষীরগঙ্গা ট্রেকের দিকে যাওয়ার পথে তোমার মোটামুটি 30 মিনিটস অন্তর অন্তর এক একটা করে গ্রাম পড়ে। মানে 3টে গ্রাম যেটা বললাম আমি, থ্রি সিস্টার ভিলেজ। সেই গ্রামের মধ্যে আমি একটা গ্রামে গেছিলাম, আমি নামটা বলছি না এই মুহূর্তে।
আর সেই গ্রামটাতে যাওয়ার আরো একটা কারণ হলো, আমি যেহেতু ইনস্টাগ্রামে রিল টিল দেখতাম, তো আমি দেখেছিলাম একটা খুব সুন্দর একটা ক্যাফে আছে, একটা ক্যাফে কাম হোমস্টে, মানে পুরো লাইট দিয়ে ডেকোরেটেড, আর পুরো টেপেস্ট্রি গুলো আছে, বিভিন্ন আর্ট ওয়ার্ক আছে। তো আমি যে চ্যানেলে গেছিলাম সেই চ্যানেলে আমি গ্রামটার নামটা দেখেছিলাম। তো এবার রাস্তাটা হচ্ছে তোমার পাহাড়ি, যেরকম ট্রেকিং ট্রেল, তুমি তো পাহাড়ে গেছো অনেকবার, তুমি জানো ট্রেকিং ট্রেল গুলো কিরকম হয়। তো আমি ওই রাস্তাটা দিয়ে যেতে যেতে একটা ঝোড়া পড়ে, ঝোড়া মানে ঝর্ণা, সেই ঝর্ণা থেকে একটা ওয়াই শেপের রাস্তা উঠে গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো ডান দিক দিয়ে যে গ্রামের রাস্তাটা সেটা। তো আমি জানি যে এই গ্রামগুলোতে যেহেতু তোমার ইন্টারনেট পরিষেবা থাকে না, তো আমি ঝোড়াটার মুখে উঠেই আমি দাদাটাকে ফোন করি যে দাদা আমি চলে এসেছি এখানে, আমি এই গ্রামে গিয়ে আমি কোন দিকটাতে যাব, মানে যার হোমস্টে সেই দাদাটাকে আমি ফোন করি, সেই ওনারটা। তো ওনারটা আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছেন। আমি বললাম যে আমি তো এই ঝর্ণাটার সামনে দাঁড়িয়ে আছি। বলছে আপনি ঝর্ণা দিয়ে দেখুন দুটো দিকে দুটো রাস্তা চলে যাচ্ছে, রাইট সাইডে গ্রামের দিকে, লেফট সাইডে রাস্তাটা ধরে আপনি চলে আসুন। তারপর জিজ্ঞেস করলো যে আপনার আর যদি কিছু জানার থেকে এখনই জেনে নিন, কারণ ঝোড়াটা ক্রস করলে বিএসএনএল ছাড়া কোনো নেটওয়ার্ক কানেকশন পাওয়া যায় না। তো আমি দেখলাম যে হ্যাঁ সেটাই স্বাভাবিক, কারণ পাহাড়ের এতটা উঁচু জায়গাতে নেটওয়ার্ক কানেকশনটা পাওয়া খুবই মানে মুশকিল একটা ব্যাপার হয়ে পড়ে। তো কিন্তু আমার একটা জিনিস খুবই অস্বাভাবিক লাগলো যে ইনস্টাগ্রাম পোস্ট গুলোতে তো গ্রামের নাম দেওয়া ছিল, এখানেও আমাকে বলছে অন্য রাস্তাটা দিয়ে চলে আসুন। তো ঠিক আছে, অত কিছু আমি ভাবিনি সেই মুহূর্তে। তো আমি ওই রাস্তাটা দিয়ে চলা শুরু করি। তো চলতে চলতে এবার পাহাড়ে যেরকম হয়ে থাকে যে তুমি যখনই ট্রেকিং করবে বা পাহাড়ি রাস্তা দিয়ে যাবে, তোমার সাথে অনেকগুলো কুকুর জুটে যাবে। তো আমার সাথে এরকম একটা কুকুর জুটে গেছিল। এবার আমি আর কুকুরটা দুজনেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো এবার তোমার রাস্তাটা একটা বর্ণনা দিয়ে দিই। একদিকে খাদ, আর খুব সুন্দর ভ্যালি, চারিদিকে গাছপালা, তোমার পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে, পাহাড়ি যে জঙ্গলের কীট পতঙ্গ তাদের আওয়াজ শোনা যাচ্ছে, মানে খুবই একটা সুন্দর জায়গা, প্লাস সূর্যের আলো পড়ছে, মানে পুরো স্বর্গ থেকে কোনো কম না। তো হাঁটতে হাঁটতে মোটামুটি প্রায় আমি 1 ঘন্টা মতো ট্রেক করি ওই রাস্তাটা দিয়ে। ট্রেক করে আমি দেখতে পারি একটা পাহাড়ি ঘর। তো আমি বুঝতে পারি আমি মোটামুটি পৌঁছে গেছি। তো দেখার পরে আরো 15 মিনিট ট্রেক করে আমি হোমস্টেটার যে চৌহদ্দিটা আছে, যে এরিয়াটা আছে, ওটার সামনে অব্দি পৌঁছাই। কুকুরটা ততক্ষণ আমার সাথে সাথে আছে। আমি গেটটা দিয়ে ঢুকলাম, কুকুরটা ঢুকছে না, কুকুরটা বাইরে দাঁড়িয়ে আছে। কুকুরটা বাইরে দাঁড়িয়ে না একটা অদ্ভুত একটা করে একটা আওয়াজ করে না, দেখবে কুকুরটা রেগে গেলে সেরকম একটা আওয়াজ করছে কুকুরটা। আমি আমি ভাবলাম যে কি কেন আওয়াজ করছে। আমি আরো বিস্কিট টিস্কিট দিতে গেলাম, দেখলাম বিস্কিট নিলই না কুকুরটা, ও গেটের থেকে ভেতরে ঢুকছেই না। তাই ভাবলাম যে ঠিক আছে, গেটের থেকে ভেতরে ঢুকছে না, কোনো ব্যাপার না। সারাদিন টায়ার্ড করে, আগের দিন রাত্রিবেলা ফুল রাত বাস জার্নি, আমিও খুব টায়ার্ড। তাই আমি ভেতরে ঢুকে গেলাম। তারপর দেখছি কুকুরটা এখন বুঝতে পারলো যে আমি আর মানে বাইরে বেরোবো না। ও অনেকক্ষণ তাকিয়ে ও দেখি ও চলে গেল, ও আর ঢুকলো না। তো অবাক লেগেছিল তখন, কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে এই অবাক লাগাটা তো সবে শুরু হয়েছে। তো এবার হোমস্টেটাতে ঢুকলাম। আমি ঢুকে হোমস্টেটার বর্ণনা একটু দিয়ে দিই। হোমস্টেটা মানে পাহাড়ের ওপরে দেখবে কিছু সমতল জায়গা থাকে, সেরকম একটা সমতল জায়গাতে অনেকটা জায়গা দিয়ে একটা বেড়া দেওয়া কাটা তারের, আর তার মাঝখানে কিছু ঝোপঝাড় আছে, কিছু পাহাড়ি তোমার গাছ আছে, আর তার মাঝখানে হোমস্টেটা আছে। কিন্তু হোমস্টেটা দেখে আমার প্রথমে অবাক লাগা এই জন্য শুরু হয়েছিল যে হোমস্টেটা আমি যেরকম দেখে, আমি ইনস্টাগ্রামে যেরকম দেখে আমি গেছিলাম, মানে অতটাও মানে কিরকম কিছুই না, মানে একটা পুরো ড্যাম পড়ে আছে চারিদিকে। মানে রিল যেরকম দেখেছিলাম সেরকম, আর সামনেটা যেরকম দেখেছিলাম, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। খুবই ডিফারেন্স আছে। মানে তুমি যতটা অ্যাস্থেটিক ভেবেছিলে ততটা অ্যাস্থেটিক নয়। না, আমি দেখেছিলাম যে ওয়ালে পেন্টিং লাগানো, লাইটিং জ্বলছে, টেপেস্ট্রি গুলো আছে, ওই টুনি লাইট গুলো জ্বলছে। তো দেখি কিছুই নেই। মানে তুমি সেম লোকেশনেই পৌঁছেছিলে তো, না ভুল করে অন্য কোথাও চলে গেছিলে? এক্স্যাক্ট সেম লোকেশনে পৌঁছেছিলাম, কারণ বাড়িটা সেম, বাড়িটা এক্স্যাক্টলি সেম। ওকে ওকে ওকে। বাড়িটা হচ্ছে একটা মাটি আর কাঠ দিয়ে তৈরি একটা দোতলা বাড়ি। পরে জেনেছিলাম যে বাড়িটার বয়স মোটামুটি 150 বছর। আর বাড়িটার পাশে হচ্ছে ওর টয়লেট, আর তার পাশে হচ্ছে কিচেনটা, কারণ সেই সময়কার বাড়ি, এতদিন আগে তো অ্যাটাচ টয়লেট থাকার কোনো প্রশ্নই নেই। তো আর সামনে কম্পাউন্ডে তোমার চেয়ার টেবিল ছড়ানো আছে, লোকজন বসার জায়গা আছে। মানে ধরো তোমার মাঝরাতে টয়লেট পেলে তোমাকে একদম বাড়ির বাইরে গিয়ে টয়লেট করতে হবে।
অবশ্যই অবশ্যই পাহাড়ি হোমস্টে গুলোতে একটু ওপরের দিকে এরকমই হয়ে থাকে, মানে ওদের সাথে লাগানো ওটা একদমই থাকে না। আর স্পেশালি তোমার যদি এত পুরনো হয় তাহলে। হ্যাঁ, 100 বার তুমি ভাবো না, 150 বছর পুরনো বা অ্যাটলিস্ট 120 বছরই আমি ধরলাম, তখন তো এইসব কনসেপ্টই ছিল না। হ্যাঁ মানে 1901-2 এর দিকে হয়তো বানানো। হ্যাঁ। তো তারপর কি হলো? আমার আমার আমি না দেখলাম হোমস্টেটা, আমার দেখে খুবই মানে অদ্ভুত এই কারণে লাগলো, কারণ হোমস্টেটা খুবই আগোছালো। আর তুমি নিজে পাহাড়ে গেছো, আমি তোমার অডিও স্টোরি, আমি তোমার ঘটনা শুনি, তখন আমি শুনেছি যে তুমি পাহাড়ে গেছো। তো হুম। তুমি পাহাড়ে দেখবে যে এই পাহাড়ি মানুষগুলোর কাছে হয়তো টাকা বেশি থাকে না, এরা হয়তো আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছল নাও হতে পারে, কিন্তু এরা না যাই আছে সেগুলোকে খুবই গুছিয়ে রাখে। একদম একদম। মানে খুবই গোছানো একটা ব্যাপার থাকে। পাহাড়ে যে কবার আমি গেছি সেটাই দেখেছি, কিন্তু এটা খুবই অগোছালো চারিদিকে। ওখানে মানে মানুষরা এটা খুব আন্তরিক হন বেসিক্যালি, খুবই আন্তরিক হয়, এবং খুবই খুব আন্তরিক হেল্পফুল হয়। হয়। হ্যাঁ, একদম একদম। তো এরকম একটা অযত্নের ছোঁয়া আমি দেখলাম, তো একটু দমে গেলাম আমি তো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এরকম দেখতে দেখতে হঠাৎ করে দেখছি যে ওনার যে সে আমাকে এসে বললো, আচ্ছা আপনি ফোন করেছিলেন? আমি বললাম হ্যাঁ আমি ফোন করেছিলাম। হুম। তো ওনার মোটামুটি 5 ফিট 5.5 ফিটের মতো হাইট হবে, একটা রোগা চেহারার একটা মানুষ, চোখের নিচে পুরো কালি পড়ে আছে। আর পরনে ওই পাহাড়ি আলখাল্লা গুলো হয় না, যাকে আমরা মানে আজকালকার দিনে পঞ্চ বলি যেটাকে, হুম হুম সেরকম হুম একটা হুম। নোংরা একটা পঞ্চ পড়ে আছে। মানে দেখে বোঝা যাচ্ছে কোনো কালে এটার কালারটা হয়তো সবুজ ছিল, এখন এটা মানে না ধুয়ে ধুয়ে এটা কালার কালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর মুখ মুখ চোখে একটা রহস্যজনক ভাব, মানে কিছু মানুষকে দেখলে তুমি বুঝবে যে এর থেকে তুমি গুড ভাইব পাচ্ছ না। না। তো ওরকম টাইপের একটা আমি ভাইব ওর মুখে, মানে মুখে চোখে আমি দেখতে পাচ্ছি। তো হুম। ঠিক আছে, প্রথম থেকে মানে আমি ওর মুখ থেকে একটা খারাপ ভাইব যেহেতু পেয়েছিলাম, আমি আর কত কথাবার্তা বাড়াইনি। কারণ মানে আমি তো আর মানুষ দেখতে আসিনি, আমি পাহাড় জঙ্গল গাছপালা আকাশের মেঘ এসব এসব দেখতেই এসেছি আমি। কিন্তু এসবের মধ্যেও মানুষটা বড্ড বেমানান। তো আমাকে বললো যে কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম যে না না, অসুবিধা হওয়ার কি আছে। তারপর ডেকোরেশনের ব্যাপারে আমি জিজ্ঞেস করলাম যে আপনার তো ফটোতে এত ডেকোরেশন ছিল, এখন এগুলো নেই কেন? বলছে আমার তো মেয়ের জন্মদিনের জন্য সাজিয়েছিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি মানে এখানে একাই থাকেন? দিকে অন্যদিকে তাকিয়ে আছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনি সব একাই সামলান? বলছে না না, আমার বউ আছে আর 2 মেয়ে আছে। তো বলছে আপনি বসুন, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করছি। তো আমি বললাম ঠিক আছে। আমি আমার রুমে ব্যাগটা রাখলাম। আমার রুমটা হয়েছিল হচ্ছে দোতলাতে, আর নিচের তলায় দুটো কাপেল ছিল, মানে ওরা ঘুরতে এসেছিল। আর আর নিচের তলায় 3টে ঘর, উপরের তলায় 3টে ঘর। নিচের তলায় 2টো ঘর অকুপাই ছিল, কারণ যেহেতু দুটো কাপেল ছিল। তৃতীয় ঘরটাতে তোমার যে হোমস্টের ওনার, ও আর ওর ফ্যামিলি। আর উপরের তলাটা পুরোটা খালি, ওখানটায় আমি একা। আহ তো আমি রুমে ব্যাগ ফ্যাগ রেখে আমি একটু ফ্রেশ হতে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমে ঢুকে আমার গা গুলিয়ে উঠলো। এত নোংরা, এত নোংরা একটা ওয়াশরুম হতে পারে? পাবলিক টয়লেট যেগুলো থাকে, বাস স্ট্যান্ডের টয়লেট বা রাস্তায় সুলভ শৌচালয় যেগুলো থাকে, সেগুলো সেগুলো আমার মনে হচ্ছে এর থেকে বেশি পরিষ্কার। কিন্তু কিছু করার নেই, আমাকে ফ্রেশ হতে হবে। আমি কোনো রকম একটা ফ্রেশ হয়ে বেরোলাম। তো বেরিয়ে আমি ওকে বললাম যে তুমি আমাকে খাবার দাবার কিছু দাও। তো কিছু খাবার দাবার দিল আমাকে, তখন আমি খাচ্ছি। এবার খেতে খেতে আর যে দুজন কাপেল ছিল তাদের সাথে কথা বললাম। ওরাও বলছে যে ওরা দিল্লি থেকে এসছে, পাঞ্জাবি কাপেল দুজনই। আর ইনস্টাগ্রামে পোস্ট পোস্ট দেখে এসছে, আর ওরাও আমার মতো হতাশ হয়েছে যে ভাই কি দেখে এলাম আর এখন এখানে কি দেখতে পাচ্ছি আমি। তো তারপর কথাবার্তা বলে জানলাম যে ওরাও কালকে আমার মতো বেরিয়ে যাবে। তো আজকে একটা রাতের ব্যাপার, একটা রাত কোনো রকমে কাটিয়ে দিয়ে বেরিয়ে যাই আমি। আহ তো আমি ভাবলাম ঠিক আছে। তো এবার খাওয়া দাওয়া করে তখনও ধরো 4টে বাজে। এবার পাহাড়ে তো তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। তো আমি দেখলাম সন্ধ্যা নামতে এখনো মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট বাকি, একটু ঘুরে নিই আশপাশটা। আমি ঘুরতে যাওয়ার জন্য বেরোচ্ছি, পেছন থেকে ওই ওনারটা এসে আমাকে বলছে দাদা এখন বেরোবেন না, আচ্ছা। বাইরেটা ভালো না। আমি বললাম ভালো না মানে কি? বলছে না না, সন্ধ্যা নেমে যাবে তাড়াতাড়ি, তারপর ভালো না জায়গাটা। এমনিতে দেখো পাহাড়ে চোর ডাকাতের ভয় নেই, হুম। ভয় হচ্ছে বন্য পশু বা কোনো অতিপ্রাকৃত এন্টিটি যেটা আমরা হয়তো জানি না। আমি জিজ্ঞেস করার পর দেখছি কোনো রিপ্লাই পেলাম না ঠিকঠাক করে। তো আমি ভাবছি যে ভাই এ তো এরকম বকবেই আমি বেরোই, আমার পাহাড় দেখা নিয়ে কথা, আমার ভাই আমার ভিউ দেখা নিয়ে কথা। আমি হুম। বেরোতে যাচ্ছি, তখন বলছে দেখুন না, আপনার যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কিন্তু আমার নেই। ওকে। এতটাই রেসপন্সিবল একটা মানুষ, একটা পাহাড়ে তুমি একটা হোস্ট, তুমি একটা হোমস্টে খুলেছো, তুমি এতটাই রেসপন্সিবল হতে পারো না কখনো?
আমি কথাটা শুনে আমি দমে গেলাম। আমি যদিও জানতাম যে হিমালয়ের এই সাইডে চিতা লেপার্ড জাতীয় কোনো বন্যপ্রাণী নেই যেটা তোমাকে ভয় দেখাতে, মানে যেটা তোমাকে কোনো রকম ভাবে আঘাত করতে পারে। কিন্তু ঠিক আছে, ও না করছে, আমি যথারীতি বারান্দায় এসে ইজি চেয়ারে বসে, আমি তো একা একাই ছিলাম, আমি একটু উইস্কি খাচ্ছিলাম, আমি একটু বই পড়ছিলাম। বই টই পড়ে টায়ার্ড হয়ে রাত্রিবেলা ডিনার করে আমি ঘুমিয়ে পড়ি। আর এতটাই টায়ার্ড ছিলাম যে মানে আমার আর মাঝরাতে ঘুম ভাঙেনি। তবে ওই ঘুমের ঘরে হয় না যে তুমি কিছু শুনতে পাও, হুম সেই সময় না আমার মনে হচ্ছিল যে হয়তো একটা ভূমিকম্প টাইপের হচ্ছে। হুম আমি ভাবলাম পাহাড়ে তো ধস টস নামে, কোনো ব্যাপার না, চলো ঘুমাও। আহ, তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, আমি বেরোবো সেই দিনকে। তো আমার বরাবরই সকালে ওঠার অভ্যাস। হুম আহ, তো আমি বাড়িতেই থাকি বা বাইরেই থাকি, যেখানেই থাকি সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াক করি। মর্নিং ওয়াক তখন বাজে 6টা। তো দেখি ওই যে দুটো কাপেল আছে ওরাও দেখি রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ওই কম্পাউন্ডের মধ্যে বসে আছে যে এবার বেরোবে। তো আমি বললাম যে আপনারা এত সকালবেলা চলে যাচ্ছেন, সবাই তো 6টা বাজে, ব্রেকফাস্ট করে যান, আমিও যাবো নিচে আপনাদের সাথে। তো লক্ষ্য করলাম ওই দুটো কাপেলের মধ্যে আহ, একটা কাপেলের যে মেয়েটি ছিল, সে মেয়েটা মুখ শুকিয়ে গেছে, মানে হয় না, মানে কিছু দেখে খুব ভয় পেয়েছে মেয়েটা, মানে খুবই টেনসড। আর ওর যে বয়ফ্রেন্ডটা, সেই বয়ফ্রেন্ডটা ওকে সবসময় একটু কাম করানোর চেষ্টা করছে যে ঠিক সব ঠিক হয়ে যাবে, কোই বাত নেই। আর অন্য যে দুটো কাপল, যে কাপলটা ছিল, ওরাও একে মানে মেয়েটাকে সামলানোর চেষ্টা করছে। মেয়েটার মুখটা মানে আমি দেখে এক মুহূর্তের জন্য মানে হয় না যে কেউ যেন মুখের থেকে সমস্ত রক্ত চুষে নিয়েছে, এরকম একটা ব্যাপার, মুখ শুকিয়ে সাদা হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস মানে করলাম কি ফ্যাকাশে, হয়েছে। মানে অ্যানিমিক অনেকটা। হ্যাঁ, পুরো ফ্যাকাশে হয়ে গেছে মুখটা, যে মানে ও, আমি বুঝতে পারছি যে ও মানে প্রকৃতিস্থ নেই, ওর খুব একটা মানে কিছু একটা দেখেছে ও। তো আমি বললাম যে ক্যা হুয়া দিদি। মেয়েটা কোনো কথা বলছে না, স্বাভাবিক ব্যাপার, ওরকম ট্রমাটাইজ অবস্থায় কে কথা বলবে। তো আমি ওর বয়ফ্রেন্ডটাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া ক্যা হুয়া। তো ছেলেটা বলছে যে কালকে রাত্রি 2টোর দিকে ওরা মানে টয়লেট করতে উঠেছে মেয়েটা। হুম এবার তো যেহেতু অচেনা জায়গা, ছেলেটা কোনোভাবেই মেয়েটাকে তো একা ছেড়ে দিতে পারে না। তো হুম টয়লেট করতে উঠে ওরা ওই হোমস্টেটার থেকে নেমে বাইরে টয়লেট করতে উঠেছে। তো হুম। টয়লেট করে যখন ওরা ফেরত আসছে, তো ওরা দেখছে দুটো শ্যাডো হিউম্যানয়েড ফিগার বাড়ির যে চৌহদ্দিটা আছে, মানে কাঁটাতারের বেড়া যেটা বলছিলাম, হুম 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 ওটার সামনে দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আর মানে ওরা যে ফুটস্টেপ গুলো দিচ্ছে, সে হুম। ফুটস্টেপে যেন মাটিটা কাঁপছে। আচ্ছা। এবার আমি ভাবলাম যে দেখো পাহাড়ে এসছে, নিশ্চয়ই কিছু ইন্টক্সিকেশন করেছে এরা রাত্রিবেলায়, হুম হুম হুম। মানে নেশা টেশা ঘুরে দেখেছে, তো হয়তো পাহাড়ে তোমার ওই গাছপালার ছায়া, তো সেই ছায়াতে হয়তো ভেবেছে কোনো হিউম্যানয়েড ফিগার। তারপর আবার মনে হলো যে আমি তো কিছু করিনি, আমার কেন ঘুমের ঘরে মনে হচ্ছিল যে ভূমিকম্প হয়েছে। তাহলে ঘুমের ওরা ঘরে তোমার কি মনে হয়েছিল? যে ভূমিকম্প, আমি তোমাকে বললাম না একটু আগে যে আমি তো ঘুমিয়েছিলাম, হ্যাঁ। ঘুমের ঘরে আমার মনে হচ্ছিল মাটিটা কাঁপছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমি ভেবেছিলাম হয়তো ধস ফস কিছু নেমেছে হুম, হুম, আশেপাশে, হুম। সেই জন্য। আর ওরা বলছে যে ওরা ওই হিউম্যানয়েড ফিগার গুলোকে দেখেছে, যেগুলো জঙ্গলের দিকে চলে যাচ্ছে, খাদের দিক থেকে এসে জঙ্গলের দিকে উঠে যাচ্ছে। তো যাই হোক, আমি ঘুরতে এসেছি, এত কিছু পাত্তা না দিয়ে আমি এবার ব্যাগ ট্যাগ গোছানো শুরু করলাম, এবার নিচে নামবো। হুম হুম। মানে কারণ মানে প্রতিটা পাহাড়ের মধ্যেই প্রচুর অজানা জিনিসপত্র থাকে, তো বেশি কৌতূহলী হয়ে সেগুলোকে জানতে চাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তো একদম। ততক্ষণে কাপাল দুটো নিচে নেমে গেছে। হুম হুম হুম। তো আমি ভাবলাম যে ঠিক আছে, সকালবেলা একটু চা আর মানে আলু পরোটা তো পাহাড়ের জানো খুবই বিখ্যাত, এই বিশেষত এই দিকের পাহাড়গুলোতে। একদম। এগুলো খেয়ে নিচের দিকে নামবো, নেমে যে গ্রামে আমার মনে হয় সেই গ্রামে চলে যাবো। হঠাৎ করে এই যে আকাশ কালো করে এসছে, বৃষ্টি শুরু হলো। আর পাহাড়ে তো তুমি গেছো, তুমি জানো যে পাহাড়ের ক্লাইমেট মানে কখনোই তুমি প্রেডিক্ট করতে পারবে না। এই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই রোদ, খুবই আনপ্রেডিক্টেবল। আমার বেরোতে বাধা পড়লো। আমি ব্যালকনিতে চুপচাপ বসে আছি, বসে পাহাড়ে বৃষ্টি দিচ্ছি। আর যে বাধা তো পড়েই গেছে, তো বৃষ্টি নামার আগে তো কোথাও যাওয়াও যাবে না, আমি একটু চা বানাই। মানে আমার স্বভাব হচ্ছে, আমি তো যেহেতু ট্রেকিং করতে যাই না, তো আমার কাছে মানে নিজের সরঞ্জাম থাকে। 2-3 দিন মোটামুটি চালানোর মতো ড্রাই ফ্রুট, চা, তারপর তোমার ছোট ইলেকট্রিক কেটেল সবকিছু থাকে আমার কাছে, আমার ব্যাগের মধ্যেই থাকে সবকিছু। তাই ভাবলাম যে আমি আর নিজের কেটেল মানে ইলেকট্রিক কেটেল ফেটেল এখন না জ্বালি, না ইয়ে করে আমি কিচেনে গিয়ে আমি এটা একটু চা বানাই। আমার কাছে প্রিমিক্স ছিল, চায়ের যে প্রিমিক্স গুলো হয় সেগুলো। আর আমি যেহেতু কুকিং করতে ভালোবাসি, তো আমি পাহাড়ি গ্রামগুলোতে গেলে আমি ওদের সাথে সাথেই কুকিং করি।
তো আমি ঠিক আছে, আমি এটা নিয়ে প্রেমিক্সটা নিয়ে আর আমার কাছে জলের বোতল ছিল, নিয়ে আমি কিচেনে ঢুকেছি। পাহাড়ের কোনো হোমস্টের কিচেন যে এতটা নোংরা হতে পারে আমি আজ অব্দি দেখিনি কখনো। চারিদিকে উচ্ছিষ্ট খাবার ছড়িয়ে আছে, একটা মানে পচা দুর্গন্ধ যেটা বেরোয় না, মানে ধরো তোমার খাবার পচে গেছে অনেক দিন ধরে, সেরকম একটা পচা খাবারের দুর্গন্ধ বেরোচ্ছে এই হোমস্টের কিচেনটা থেকে। আমি ঠিক করলাম যে এরকম অবস্থা কিচেনের, আর এই কিচেন থেকে বানানো খাবার আমি কালকে সারাদিন খেয়েছি, তা আর এখানে খাওয়া যাবে না। আমার কাছে যা ড্রাই ফুড আছে আর যা মানে ইলেকট্রিক কেটেল আছে, আমি তোমার গরম করে আমি খেয়ে নেবো। ইলেকট্রিক কেটেলটা আমার কাছে ছিল না, সরি, ইলেকট্রিক কেটেলটা রুমের মধ্যেই ছিল। তো হঠাৎ করে আমি দেখছি পেছনে পায়ের শব্দ, পেছন ফিরে দেখেছি হোমস্টের ওনার সে এসে দাঁড়িয়েছে। বলছে ভাইয়া আপ क्या कर रहे हो इधर? আমি বললাম যে চায় বানানে আয়া হুঁ। তো তোমাকে বা তোমার ওয়াইফকে আমি দেখলাম না সকালবেলা, তো ভাবলাম যে নিজে চা করে খাবো বলে এসেছি। বলছে ये सही नहीं है, आप कहीं पे भी घुस जाओगे। আমি বললাম कहीं पे घुस जाओगे मतलब? কিচেন ওপেন है आपका। তো আমি দেখলাম এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমি বললাম যে ঠিক আছে ভাই, সরি বলে কালকে সারাদিনের যত টাকা পেমেন্ট হয়েছে টাকা ফাঁকা পেমেন্ট করে দিয়ে আমি বেরোতে যাবো। আমাকে বলছে যে भैया चाय दूध वाला लोगे या बिना दूध के? बोला ना भैया चाय वाय नहीं चाहिए, बस हो गया मेरा। করে আমি হোমস্টেটাতে এসে আমার যে রুমের সামনে ব্যালকনিতে এসে বসে আছি, সামনে একটা শেড দেওয়া ট্রান্সপারেন্ট, বৃষ্টিটা দেখা যাচ্ছে, আশপাশটাও দেখা যাচ্ছে খুব ভালো করে। মানে তুমি হোমস্টেটা ছেড়ে দিচ্ছ বেসিক্যালি এই সময়টাতে? আমি হোমস্টেটা ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি হোমস্টেটা ছাড়তে পারছি না, কারণ বৃষ্টি নেমে গেছে সেই সময়। হ্যাঁ, মানে টাকা পয়সা ক্লিয়ার করে বেরোতে যাবে, বাট বৃষ্টি পড়ছে তোমার। আমার ফুল মাইন্ডসেটই হয়ে গেছে যে আমি এখানে থাকবো না, অসম্ভব ব্যাপার এখানে থাকা। তারপর রুডলি কথাবার্তা বলছে। প্রথম কথা রুডলি কথাবার্তা বলছে, দ্বিতীয় কথা এতটা নোংরা, তৃতীয় কথা হচ্ছে মানে আমি যখন থেকে ঢুকেছি তখন থেকে হোমস্টের চৌহদ্দিটার মধ্যে যখন থেকে ঢুকেছি তখন থেকে আমি একটা ব্যাড ভাইব পাচ্ছি। হোমস্টের বাইরে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু নেচার খুব সুন্দর, ততক্ষণ চারিদিকে মানে প্রকৃতি পরিবেশ একদম খুব ভালো। হোমস্টের ভেতরে ঢোকার সময় থেকে আমি একটা ব্যাড ভাইব পাওয়া শুরু করেছি। তো এখানে আমার একটা কথা বলে রাখা ভালো, যে ওনাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে কারা থাকে এখানে তোমার সাথে, তো ও বলেছিল যে ওর ওয়াইফ থাকে আর ওর 2 বাচ্চা থাকে। কিন্তু আগের দিন বিকাল থেকে সকাল অব্দি আমি কোনো বাচ্চার আওয়াজ শুনিনি। ওনার বউকে দুবার দেখেছিলাম আমি, কিন্তু মানে 2টো বাচ্চা যদি থাকে কিছু তো কথা বলবে, কোনো তো আওয়াজ হবে, হাসি মজা খেলা কিচ্ছু নেই, পুরো চুপ। ওনার এই রুম থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমি নির্জনতার জন্য এসেছি, কিন্তু এটা আমার কাছে অব্দি বেশি নির্জন লাগছিল। আমি আগের দিন দেখেছিলাম বিকালবেলা যখন ওনারা আমাকে বললো যে বেরোতে না, সেই সময় দেখেছিলাম একটু বাদে যে ওনারের ওয়াইফ একটা বিশাল বড় ওই গার্বেজের প্লাস্টিক গুলো হয় না, ওই একটা গার্বেজের প্লাস্টিক নিয়ে হোমস্টের বাইরেটা বেরিয়ে, মানে যে কাঁটাতারের বেড়াটা, একটু জঙ্গলের দিকটায় গিয়ে আবার মোটামুটি 15 মিনিট আধ ঘন্টা পরে আবার ফিরে আসে, তখন ওই প্লাস্টিকটা নেই হাতে। তো ঠিক আছে, এত কিছু না ভেবে আমি বসে বসে তখন বই ফই পড়ছি, বৃষ্টি তো থামার নামই নেই, বরঞ্চ আরো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। অবস্থা দেখে যা বুঝলাম যে বৃষ্টি আজকে থামবে না, আর আমার আজকে নিচে নামাটা সম্ভব হবে না। তো দুপুরের পর থেকে বৃষ্টির সাথে বরফ পড়া শুরু হলো, এবং একসময় সেটা এতটাই এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেল যে ব্লিজার্ড শুরু হয়ে যায়। ব্লিজার্ড মানে হচ্ছে তোমার তুষার ঝড়, যেটা একদম একটা পাহাড়ি মাটি কাঠের তৈরি একটা বাড়িতে কোনো চেনাশোনা মানুষ ছাড়া একা একা বসে আছি, বাড়ির মালিকের থাকা না থাকা একই ব্যাপার, নিয়ারেস্ট লোকালেও অলমোস্ট 8-9 কিলোমিটার দূরে। মনে একটা আশঙ্কা হচ্ছিল যে বাড়িটা সামনে নিতে পারবে তো এই ঝড় জল। এইদিকে ফোনে না আছে কোনো ইন্টারনেট, না আছে কোনো টাওয়ার, আমি পুরো একদম স্টাক হয়ে গেছি ওখানে। তো ফোনও একরকম ভাবে বন্ধই করে রেখেছিলাম, যদি মানে কারেন্ট চলে যায় তো সেক্ষেত্রে মানে ফোনের চার্জটা যাতে বাঁচুক। তো মাঝে মধ্যে হোমস্টের ওনার এসে 2-3 বার জিজ্ঞেস করে গেছে যে কি খাবো, আমি মানা করে দিয়েছি, কারণ কিচেনের যে অবস্থা এই সময় কিছু খাওয়া সম্ভব হবে না। তো আমার কাছে কিছু বিস্কিট কেক এগুলো ছিল, আমি সেগুলো খেয়ে দিয়ে মানে আমি তৈরি থাকলাম যে কখন ভাই তুষারপাত বন্ধ হবে, আমি চেষ্টা করবো আমি নিচের দিকে বেরোনোর। তো বিকালের দিকে তুষারপাত বন্ধ হয়েছে, তোমার ধরো তাও 4:30 ওরকম সময়ের দিকে। তো এই তখন তো আর নিচে নামাটা সম্ভব না, তো আমি বসে আছি বারান্দায়। আমি দেখলাম ওনারের বউ রেইনকোট পরে ওই বরফের মধ্যে ওই একটা পিঠে একটা তোমার ওই একটা ঝোলা নিয়ে, মানে যে গার্বেজ ওয়ালা ঝোলা, সেটাকে নিয়ে আবার জঙ্গলের দিকে যাচ্ছে।
সেম 2 দিন পর পর সেম জিনিস। আমি ভাবলাম যে এ আজকেও কোথায় যাচ্ছে। ও যখন ফিরে আসছে ওনারের বউ, ও আবার গেট দিয়ে ফিরে আসছে তোমার 15 মিনিট আধ ঘন্টা পরে, জুতো টুতো খুলছে। আমি জিজ্ঞেস করলাম দিদি কাহা গেছে? बोलছে যে अरे कुछ मीट था वो चूहे ने काट लिया था तो मैं वो फेंकने गया था। আচ্ছা। আমার সন্দেহ হলো। প্রথম কথা, যে পাহাড়ি মানুষগুলো কখনোই এরকম জঙ্গলে গিয়ে নোংরা করে আসে না, হুম। এগুলো আমাদের মতো সমতলের মানুষরাই করে। দ্বিতীয় কথা, এদের কাছে কত মিট থাকবে যে প্রত্যেকদিন এদের মিট তোমার ইঁদুরে খেয়ে নিচ্ছে। আর পাহাড়ের অত হুম। উচ্চতায় ওখানে ইঁদুরটা থাকাটাও একটা অস্বাভাবিক ব্যাপার। তো আমি মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে আজকে রাতটা কাটিনি, হুম। আর সকালবেলা আমাকে যাই হয়ে যাক বা আঁধি আয় তুফান আয় আমাকে নিচে নামতেই হবে, এখানে থাকা যাবে না। কিছু না কিছু একটা চলছে এখানে, এই হোমস্টেটার এখানে, যেটা আমি জানি না আর আমি জানতেও চাই না। হুম। রাত্রিবেলা যথারীতি 2 পেগ উইস্কি আর কিছু ড্রাই ফ্রুট খেয়ে আমি তোমার ঘুমিয়ে পড়ি। আবার মাঝরাতে সেই ভূমিকম্প টাইপের সেন্সেশন, মনে হচ্ছে যেন মাটি কাঁপছে। আমার ঘুম ভেঙে গেছে তারপরে। তো আমি যেহেতু ক্যাম্পিং করি, তো আমার সাথে সবসময় মোটা পাওয়ারের যে টর্চ লাইট গুলো থাকে, টর্চ লাইট থাকে আর হান্টিং নাইফ থাকে, যেহেতু ক্যাম্পিং করার সময় এটা সবসময় লাগে। আর ওই যে ছোট কুঠার গুলো হয় না, হ্যাচেট, সেই হ্যাচেট একটা আমার কাছে থাকে। তো আমি, আমার টয়লেট পেয়েছে মাঝরাতে মারাত্মক রকম ভাবে, আমি বেরিয়েছি হাতে ওই একটা টর্চ লাইট আর হান্টিং নাইফটা নিয়ে। যদি আমি মনে মনে জানতাম যে 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 এই ভূমিকম্পটা করাচ্ছে বা যার জন্য এই ভূমিকম্প হচ্ছে, আমি মানে এই হান্টিং নাইফ দিয়ে তার কিছুই করতে পারবো না। তো তাও মানে নিজের একটা সুরক্ষার জন্য কোনোভাবে নিজেকে ভরসা জোগাচ্ছি যে ভাই তোর কাছে ছুরি আছে, তুই মানে না লড়ে মরবি না। তো এই করে আমি টয়লেটটা করে এসে আমি দোতলায় ফিরে আসি। ফিরে এসে এবার চারিদিক তো বরফে ঢেকে গেছে, তো আগের দিন রাত্রি মানে সারাটা দিন তুষারপাত হয়েছে। আর ততক্ষণে আকাশে মেঘ কেটে গেছে, আর চাঁদের আলোতে চারিদিকটা পুরো যেন মানে পেন্টিং করা ক্যানভাস লাগছে, এতটা সুন্দর। সেই ক্যানভাসের মধ্যে আমি দেখতে পেলাম যে বেড়াটা যেটা দেওয়া আছে না হোমস্টের আশেপাশে, বেড়ার বাইরে কিছু পায়ের ছাপ, মানে বরফের মধ্যে কেউ হেঁটে হেঁটে গেছে। আর সেই পায়ের ছাপগুলো এসছে সেই খাদ থেকে উঠে গেছে জঙ্গলের দিকে। আর পায়ের ছাপগুলো এতটাই বড় যে এটা কোনো মানুষের পায়ের ছাপ হতে পারে না। হয়তো কোনো জাম্বুবান বা কোনো গরিলা টাইপের, কিন্তু হিমাচলের এই দিকটাতে না আছে জাম্বুবান, না আছে কোনো গরিলা। তা এত কিছু ভেবে আমার কাজ নেই, আমি ঘরে ঢুকতে যাব, হঠাৎ করে আমি একটা গন্ধ পাওয়া শুরু করলাম। মানে ওই গন্ধটা কিরকম বলতো, মানে খুব একটা মিষ্টি একটা গন্ধ, মানে মানে তোমাকে যেন গন্ধটা টানছে নিজের দিকে, মানে এত প্রবল গন্ধ যে আমার নার্ভ ধীরে ধীরে শিথিল হওয়া শুরু করেছে। মানে আমি বুঝতে পারছি যে গন্ধটা আমাকে নিজের দিকে টেনে নিচ্ছে। আমি আসন্ন বিপদ আমি বুঝতে পেরেছি। আমি এটাও বুঝতে পারছি যেটা হচ্ছে সেটা একদমই নর্মাল না, কখনোই না, এরকম হতেই পারে না। কারণ পাহাড়ে অনেক ধরনের ফুল থাকে যেগুলো থেকে খুব ভালো ভালো গন্ধ বেরোয়, কিন্তু সেগুলো হয় ব্লসমের টাইমটাতে, সেপ্টেম্বর অক্টোবরে, এবং দিনের বেলায় ফুলের গন্ধ হয়। এরকম রাত্রি 3টে নাগাদ হঠাৎ করে একটা গন্ধ বেরোচ্ছে, সেটা কোনো রকম ভাবেই ন্যাচারাল না। আর এটা তোমার কোন মাসের কথা বলছো ভাই? মার্চ মাসে, মার্চে। ওকে। মার্চের শুরুর দিকের ঘটনা। ঘরে ঢুকলাম কোনো মতে, ঢুকে ছিটকিয়ে দিয়ে তালা লাগিয়ে দিই ভেতর থেকে। কারণ এই হোমস্টে গুলোতে কি হয়, এরা তালা চাবি কিছু খুব একটা দেয় না, কারণ যথারীতি লোকজন খুবই বিশ্বস্ত, তো কেউ ঢোকে না ঘরের মধ্যে। তো তাও আমি একটা তালা নিয়ে যাই, কারণ কোনো ধরো বন্য প্রাণী ঢুকে গেল, সেই জন্য আমি ঘুমানোর আগে আমার স্বভাব আমি তালা দিয়ে আমি ঘুমাই। তো আমি তালা দিয়ে আমি চুপচাপ বসে আছি ভিতরে। মানে কি হয়, মানে ভিতরে তখনও গন্ধটা আসছে না, গন্ধটা মানে বাইরেই আছে, কিন্তু আমার তো মাথা ফাথা ঝনঝন করছে তখনও। কারণ ধরো মানে খুব একটা নেশার গন্ধ তোমার নাকে আসছে, নাকে এসে তো তোমার ব্রেনে যাচ্ছে, তো সেটা তোমার পুরো ব্রেনে এফেক্ট করছে। তো আমি বসে আছি তখন ছুরিটা আমার হাতে নিয়ে আর ওই টর্চটা জেলে একসময় বন্ধ করে দিই আমি চুপচাপ শুয়ে থাকি। আমি বুঝতে পারি আজকে রাত্রিটা ঘুম হওয়াটা একদমই সম্ভব না। কিছুক্ষণ বাদে কাঠের বাড়ি, আমি তোমাকে বলেছিলাম, আমি একটা পায়ের শব্দ পাই, ধাপ 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 করে একটা পায়ের শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি দোতলায় একটাই ঘরে মানুষ আছে, সেটা হচ্ছে আমার ঘরটা, ও আমার ঘরের দিকেই আসছে। এসে হঠাৎ করে আমার ঘরের সামনে পায়ের শব্দ বন্ধ হয়ে যায়। আমার ঘরে তখন একটা 0 পাওয়ারের লাইট জ্বলছে শুধু, আর কিচ্ছু নেই।
আমি সেই লাইটের আলোতে দেখতে পাচ্ছি দরজার ফাঁক থেকে একটা প্লেট মতো একটা জিনিস ঢুকিয়ে কেউ ছিটকিনি খোলার চেষ্টা করছে। ছিটকিনি খোলার আমি চেষ্টা বুঝতে- করছে? হ্যাঁ, এই পাহাড়ের যে যদি পুরোনো হোমস্টে গুলোতে তুমি যাও, তুমি দেখবে যে বাইরে থেকে কিছু একটা ঢুকিয়ে ওরা ছিটকিনিটা খুলতে পারে। তা অনেক সময় বাচ্চা টাচ্চারা ভেতরে বন্ধ হয়ে গেলে ওরা বাইরে থেকে ওরকম ভাবে খুলে দেয়। হুম 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 হুম। এবার আশ্বস্ত হলাম যে এটা নির্ঘাত একটা মানুষ, কারণ কোনো অশরীরী এন্টিটি বা কোনো জঙ্গলি পশুর পক্ষে এভাবে দরজা খোলার চেষ্টা করাটা সম্ভব নয়। হুম। কারণ জঙ্গলি পশু এসে থাবা ফাবা মারবে, আর অশরীরীর কাছে এই পুরোনো দরজা কিছুই না। তো এবার আমি যথারীতি চুপচাপ আছি, আমি জানি যে যে ঢোকার চেষ্টা করছে সে ঢুকতে পারবে না। তো অনেকক্ষণ চেষ্টা করে দেখলাম পায়ের শব্দটা আবার চলে গেল। তো আমি সারাটা রাত আমি সিগারেট ফিগারেট খেয়ে আমি কাটিয়ে দিই। আমি বুঝতে পারছি যে আর ঘুমানোটা সম্ভব নয়, আর এরকম অবস্থায় কখনোই মানে নিজের গার্ড ডাউন করাটা সম্ভবই না। পরের দিন সকাল হলো, সব ঠিকঠাক। এবার হোমস্টের লোকটা আমাকে তখন থেকে বলে যাচ্ছে, দাদা কিছু একটু খেয়ে যান, আপনি চলে যাচ্ছেন কিছু একটু খেয়ে যান। আমি ভাবছিলাম আমি ওকে জিজ্ঞেস করবো যে কালকে রাত্রিবেলা এরকম আমার ঘরের সামনে কে এসে দরজা খোলার চেষ্টা করেছে, কিন্তু আমি 100%-এর মধ্যে 100% শিওর ছিলাম যে এটা ওই লোকটাই চেষ্টা করেছে। আমার তখনও মনে হচ্ছিল হয়তো কিছু চুরি টুরি করার জন্য আসছে। আমি কিসের জন্য আসছে কি আসছে তখনও আমি খুব একটা ভাবিনি, আর ভাবলে হয়তো আমি ওর পরবর্তী যে ও যে কথা বলেছিল সেটা হয়তো আমি শুনতাম না। তো টাকা পয়সা দিয়ে বেরোতে যাব সেই সময় আমাকে ওনার খুবই জোরাজোরি করতে লাগলো যে দাদা আমি আপনাকে ওই ঝোড়াটা অব্দি পৌঁছে দিয়ে আসছি। আমি বললাম, না না আপনাকে যেতে হবে না, কোনো ব্যাপার না, আমি চলে যাবো। তো তখন আমাকে বলছে যে আপনি এই মেন যে ট্রেলটা আছে সেই ট্রেলটা দিয়ে আপনি নামবেন না, আপনি কারণ সারাটা দিন খুবই বরফ পড়েছে কালকে। হুম আর হুম। বরফ পড়লে কি হয়, আহ, যে তোমার ধরো যখন বরফ পড়ছে তো মানে সেই সময়টা বরফ খুবই স্লিপারি থাকে। এবার একের পর এক ধরো অনেকদিন ধরে বরফ পড়ছে না, তখন সেই বরফটা খুবই হার্ড হয়ে যায়, আর সেটার উপর দিয়ে চলাফেরা করাটা ইজি হয়। আর আমি যাওয়ার আগে কখনোই আমি অ্যান্টিসিপেট করিনি যে বরফ পড়বে, তাই নর্মাল ট্রেকিং শু পরে এসেছিলাম। তো ওনারটা আমাকে বললো আপনি পাশের ট্রেলটা দিয়ে চলে যান, ওটা একটু ঘোরা পথ হবে কিন্তু লেস ডেঞ্জারাস। তাই সেই অনুযায়ী মোটামুটি 7:30-8টা নাগাদ জার্নি শুরু করি। আমি হেঁটে যাচ্ছি অনুমান 1-2 ঘন্টা ধরে আমি হেঁটে যাচ্ছি, পথ শেষ হচ্ছে না। আচ্ছা। একটা অদ্ভুত বিষয়, তুমি পাহাড়ি জঙ্গল বা এমনি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় তুমি খুবই মানে তুমি পশু পাখি দেখতে পারবে, মানে তুমি পাখি দেখতে পারবে, তুমি কোনো গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে, ধরো কিছু মানে মোষ বা ছাগল ভেড়া কিছু, এগুলো দেখতে পাবে। হুম হুম হুম। বা পাখিদের আওয়াজ শুনবে, যে ইনসেক্টদের যে হামিংটা সেটা শুনবে। কিন্তু এই রাস্তাটা দিয়ে চলার শুরু করার মোটামুটি 5-10 মিনিট মতো শুনতে পেলেও তারপরে জঙ্গল সম্পূর্ণ নিস্তব্ধ। পুরো পাহাড়টাতে যেন আমি একমাত্র জীবিত প্রাণী। এটা কিন্তু খুবই উইয়ার্ড। মারাত্মক উইয়ার্ড এটা। তুমি ভাবো, মানে তুমি আশেপাশে কিছু শুনতে পাচ্ছ না, শুধু তোমার পায়ের স্টেপ শুনতে পাচ্ছ, কিচ্ছু নেই আশেপাশে। বাজে পুরো কথা তখন? যেন সকালবেলা, একদম সকালবেলা। আমি 7:30-8টা নাগাদ আমি হাঁটা শুরু করি। 1-1.5 ঘন্টা মোটামুটি আমি হেঁটেছি। কটা বাজে? 9টা 9:30 বাজে, সকালবেলা। তখন চারিদিকে সূর্যের আলো, কিচ্ছু নেই ওখানে, একটা কোনো প্রাণী নেই। তো সেই তো আমি যখন আমি হোমস্টেটাতে উঠেছিলাম তো সেই সময় আমার লেগেছিল মোটামুটি আহ, ধরো মানে 1 ঘন্টা মতো লেগেছিল। আর আমি যদি ঠিকঠাক করে আমি নামা শুরু করতাম, কারণ জানো নামতে কম সময় লাগে, তো 30 থেকে 40 মিনিটে নেমে যাওয়াটা সম্ভব। কিন্তু এতটা সময় লাগার কথা না, 1-2 ঘন্টা। তো আমি কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে আমি পথ হারিয়েছি। আমি একটা জায়গাতেই হয়তো আমি প্রবলেমেটিক। আর আমি শুনেছি মানে তোমার ইয়েতে যে তুমিও একবার জঙ্গলে পথ হারিয়েছিলে। এক্স্যাক্টলি। বলবো সে তুমি কি করো? আচ্ছা আচ্ছা, সে কথাটা শুনবো অবশ্যই। তো মানে আমার না মনে হচ্ছে যে আমি একই জায়গাতে আমি রাউন্ড এন্ড রাউন্ড করে ঘুরে যাচ্ছি, কিন্তু পাহাড়ে যাচ্ছি এটা শুধু মনে করলেই তো হবে না, আমার প্রমাণ চাই। তো আমি আমার একটা খালি জলের বোতলকে ওই কেবিল টাই গুলো হয় সেই কেবিল টাই দিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখি। কারণ আমি যদি এটা সামনে দিয়ে যাই আবার আমি বুঝতে পারবো যে আমি গোলক ধাঁধায় হাঁটছি। হ্যাঁ, মানে একই রাস্তা বারবার হাঁটছো। হ্যাঁ, একই রাস্তা আমি বারবার হাঁটছি, এটা আমি বুঝতে পারবো। ওই জন্য আমি গাছে ওই বোতলটা বেঁধে রাখি। তো এরকম করে আমি আরো 1 ঘন্টা হাঁটলাম, হেঁটে দেখছি আমি আবার ওই বোতলটার সামনে পৌঁছাচ্ছি। আমি তখন বুঝলাম যে আমার সন্দেহটা একদমই অমূলক ছিল না। তো
তো টোটাল 3 ঘন্টা ধরে আমি 3-4 ঘন্টা ধরে আমি হেঁটে গেছি হোমস্টে থেকে বেরোনোর পর। 4 ঘন্টা না, 3 ঘন্টা হবে। আমার খিদাও পেয়েছে, কারণ সারাদিন আগের দিন আমি শুধু কেক বিস্কিট খেয়ে কাটিয়েছি। জলও অলমোস্ট শেষ আমার কাছে, আর হয়তো 1 লিটার জল পড়ে আছে। তো এই সময় ঠিক করলাম যে আমি আর এই ট্রেলটাতে হাঁটবো না, আমি ডাইরেক্ট সোজাসুজি পাহাড় থেকে নিচের দিকে নেমে যাব। কারণ আমার মনে হচ্ছিল যে আমি যদি ডাইরেক্ট নিচের দিকে নেমে যাই তাহলে আমি হয়তো ঝর্ণাটা পাবো, যার সামনে থেকে আমি উঠেছিলাম। তো নামতে নামতে হঠাৎ করে আমার, যেহেতু বললাম যে স্লিপারি বরফ, আমার পা পিছলে যায়। আমি পিঠের দিক করে মানে চিত হয়ে পড়ি। যেহেতু আমার পিঠে রাকস্যাকটা ছিল আমার, তো খুব একটা লাগেনি, কিন্তু আমি গড়িয়ে মানে হড়কে যেতে থাকি একদম। হড়কে হড়কে একটা বোল্ডারে এসে আমার পাটা আটকায়। তো এবার যেহেতু পিঠে রাকস্যাকটা ছিল সেই কারণে খুব একটা ব্যথা লাগেনি, কিন্তু তাও বুঝতে পারলাম যে হালকা আমার চোট লেগেছে। আর এতটা টায়ার্ড লাগছিল যে আমি আর উঠে বসতে পারিনি তখন। তো ওখানে শুয়ে শুয়ে আমার চোখ লেগে যায়, মানে আমি একটা হালকা সেন্সলেস টাইপেরই আমি একটা হয়ে যাই সেই সময়। বেশ কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে আমি যখন ঘড়িতে টাইম দেখা শুরু করি, দেখি আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে। মানে আমি স্যামসাং যে ওয়াচ গুলো হয় সেই স্যামসাং ওয়াচ ইউজ করি, আমার দুটো ফোন থাকে তার সাথে। আমি দেখছি ফোন দুটো বন্ধ হয়ে গেছে। এমন না যে চার্জ ছিল না, আমার কাছে পাওয়ার ব্যাংক ছিল, সেটা আগের দিন রাত্রিবেলায় পাওয়ার ব্যাংক দিয়ে আমি চার্জ করে এসেছি। আর আমার সমস্ত ইলেকট্রনিক যে অ্যাপ্লায়েন্সেস গুলো আছে সবকিছুতে শক প্রুফ কভার লাগানো, তো পড়ে যাওয়ার জন্য কিছু হতে পারে সেরকম কিছু না। এবার ধীরে ধীরে আমাকে একটা অজানা ভয় গ্রাস করা শুরু করে, যে একটা জঙ্গলে আমি পুরো একা, আর কেউ নেই। কেন জানি মনে হতে শুরু করেছে যে গাছের আড়াল থেকে যেন কেউ আমাকে দেখছে। আমার একটা কোনো ইলেকট্রনিক্স বা কিছু কাজ করছে না, যে আমি কোনো এসওএস মেসেজ পাঠাবো বা কিছু পাঠাবো, মানে আমি সম্পূর্ণ রকম পুরো ডার্কে। মানে তুমি ফেসে গেছো পুরো। আমি বাজে ফেসে গেছি ওখানে। আমি যখন নর্থ বেঙ্গলে গেছি বহুবার, তখন এরকম অনেক পাইন ফরেস্টের গল্প শুনেছি যে যেখানে ঢুকলে মানুষ আর বেরোতে পারে না, তারা সারা জীবনের মতো হারিয়ে যায়। পাইন ফরেস্ট তাদেরকে নিয়ে নেয় আর কোনোদিনও ছাড়ে না। আমার ভয় হচ্ছিল যে এই জায়গাটাও কি সেরকম। এত কিছু আকাশ পাতাল ভাবছি, পরবর্তী প্ল্যান অফ অ্যাকশন ঠিক করছি যে কি করবো আমি। হঠাৎ করে আমি কালকে রাত্রিবেলা যে গন্ধটা পেয়েছিলাম আগের দিন রাত্রিবেলা, গন্ধটা পাওয়া শুরু করি আমি। আবার সেম জিনিস, আবার সেই গন্ধটা আমাকে তার দিকে টানছে। আবার আমার নার্ভ ধীরে ধীরে শিথিল হচ্ছে। এবার আমি মোহগ্রস্তের মতো উঠে বসে সেই গন্ধটার উৎসর দিকে এগিয়ে চলছি। আমার শুধু একটাই জিনিস মনে হচ্ছে যে আমি তো কালকে রাত্রে হোমস্টের ওই দিক থেকে গন্ধটা পেয়েছিলাম, তো এখন যে গন্ধটা পাচ্ছি সেটা হয়তো তার উৎসে গেলে হয়তো আমি হোমস্টের কাছাকাছি পৌঁছাতে পারবো। আর একবার যদি আমি হোমস্টের কাছাকাছি পৌঁছে যাই, আমি মেন ট্রেল ধরে নেমে আসবো 30 মিনিটে, আমি বেঁচে যাব। তো আমি এগিয়ে চলছি ওই গন্ধটা, ট্রেলের ওই গন্ধটার উদ্দেশ্যে। আমি বুঝতে পারছি যে যে শ্যাডো গুলো আমাকে ফলো করছিল, সেই শ্যাডো গুলো এখনো আমাকে ফলো করে যাচ্ছে। তুমি ধরো হাঁটছো নর্মাল রাস্তা থেকে, তুমি তোমার পেরিফেরাল ভিশনে কিন্তু তুমি দেখতে পারবে যে আশেপাশে কি হচ্ছে, তাই না? তো আমার তখনও মনে হচ্ছিল যে কিছু হয়তো আশেপাশে, মানে আমি এগোচ্ছি, ওরাও এক গাছের পেছন থেকে আরেক গাছের পেছনে, আরেক গাছের পেছন থেকে আরেক গাছের পেছনে এরকম করে ঘুরছে। আমি ক্লিয়ারলি কিছু দেখতে পাইনি, আমি যা দেখছি শুধু সব পেরিফেরাল ভিশনে। আর গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে। আমি হাঁটছি পাহাড়ের ওই ট্রেল ধরে, হাঁটতে হাঁটতে আমি একটা গুহা দেখতে পাই। গুহামুখটা একটা দোতলা বাড়ির সমান একটা গুহামুখ, মানে বিশাল বড় একটা গুহা। আর তার চারদিকে যে সিমিলার, যে তোমার কাঁটা তারের বেড়া দেখেছিলাম আমি হোমস্টের চারদিকে, সেরকম একটা কাঁটা তারের বেড়া দিয়ে মানে ওখানটা ঢাকা। গুহা থেকে আমার ডিস্টেন্স তখনও মোটামুটি ধরো 200 মিটার হবে। আমি দেখতে পাচ্ছি তখন গুহার সামনেটাতে একটা বিশাল বড় একটা ক্লাউড নড়াচড়া করছে গুহার ভেতরটাতে। মানে তার কোনো আকার নেই, মানে কখনো একটা ধরো হিউম্যানয়েড ফিগারের আকারে আসার চেষ্টা করছে, কখনো আকৃতি চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, ওটার কোনো একটা স্থায়ী কোনো আকার নেই, কিন্তু সেটা গুহা থেকে বেরোচ্ছে না। আর গন্ধটা তখন এতটাই তীব্র হয়ে গেছে যে আমি সম্পূর্ণভাবে আউট অফ সেন্স হয়ে গেছি। ডিপ ইনসাইড আমার মন আমাকে বলছে যে যাস না, ওখানে গেলে সমূহ বিপদ, কিন্তু কে কার কথা শোনে তখন? আমার তো ভাবনা চিন্তা করার তখন সময় নেই। আর তার থেকে বলা ভালো এটাই যে আমার নিজের অ্যাকশনের উপর নিজের কোনো কন্ট্রোলই নেই, কারণ আমাকে তো চালনা করা হচ্ছে এই গন্ধটা দিয়ে। আমি এগিয়ে চলছি সামনের দিকে, ওই গুহাটার দিকে, আর তার সামনে ক্লাউডটা, আমি সবই দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি, আমার সেন্সেস আমাকে বলছে যে ওখানে যাবি তো মরবি তুই,
না, আমার আমার আমি কারোর কথা শুনছি না তখন, আমি আমি জাস্ট এগিয়ে চলছি তখন। আমার কোনো ভয় লাগছে না, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে আমার তখন। মানে হয় না, ধরো তুমি খুব ইনটক্সিকেটেড হয়ে আছো, মানে ধরো তুমি খুব মদ খেয়েছো, একটা ভালো মদ, তোমার নেশা হয়ে গেছে, তোমার খুব ভালো লাগছে তোমার তখন। তো মানে সেরকম গুহা থেকে তখন ধরো আমার ডিস্টেন্স আর 100 মিটার মতো। আমি অনুভব করি কিছু একটা আমাকে পেছন থেকে টানছে। আমি পিছনে ফিরে দেখি সেই যে কুকুরটা যেটা প্রথম দিন আমার সাথে এসেছিল, ওটা আমার প্যান্টটা ধরে টানছে। আচ্ছা। আরো কনফার্ম হয়ে গেছিলাম যে এটাই ওই কুকুরটা, কারণ ওর ডান কানটা আর লেজের দিকের যে লোমটা সেটা কালো ছিল। আর কুকুরটা পুরো ফর্সা, পুরো ফর্সা, মানে পুরো সাদা লোমে ঢাকা একদম। আর শুধু ডান কানের দিকটা আর লেজের দিকটা একটা কালো যে স্ট্রিক টাইপের থাকে, ওরকম স্ট্রিক করা ছিল। তো আমার তখন সেরকম মানসিক পরিস্থিতিও নেই যে বুঝবো কি করে কুকুরটা এলো, কোথা থেকে এলো। মানে এই জঙ্গলে কোনো জনপ্রাণী নেই, কোনো একটা পোকামাকড়ের আওয়াজ অব্দি নেই, সেখানে কুকুরটা কি করে এলো। আমি, আমার মনে তখন শুধু এই একটাই যে গন্ধটার দিকে যাওয়ার তীব্র তীব্র ইচ্ছা। তা আমি কোনো রকম প্যান্ট ফ্যান্ট ছাড়িয়ে পকেট থেকে আমার শেষ স্টকে যে বিস্কিটটা ছিল সেই বিস্কিটটা দিয়ে আমি এগোতে থাকলাম, কারণ আমি জানি হোমস্টে পৌঁছে যাবো, ওখান থেকে নেমে যাবো আমি তাড়াতাড়ি। কুকুরটা বিস্কুটটা খেলো না, আগের দিনের মতোই রাগি রাগি করে চিৎকার করে যাচ্ছে। না, আমার কি আর সেদিকে তখন খেয়াল আছে? আমি আমি আর সেসবের মধ্যে নেই তখন। আমি আমি তখন মানে অন দ্য সেভেন্থ ক্লাউড, আমার এতটা আমি নেশাগ্রস্ত হয়ে গেছি। আমার মনে একটাই যে আমাকে উৎসতে যেতেই হবে। আমি আর এক স্টেপ নিয়েছি গুহার দিকে। হঠাৎ করে আমার পায়ে মারাত্মক ব্যথা শুরু হলো, মানে এতটা ব্যথা আমি কখনো, হঠাৎ করে ধরো তোমার কোনো কিছুতে তোমার পায়ে কিছু ধাক্কা লাগলো, বা তোমার কেড়ে আঙ্গুলটা কোনো জায়গাতে ঠুকে গেল, তোমার যেরকম ব্যথা লাগবে হঠাৎ করে, তো সেরকম হঠাৎ করে আমার একটা ব্যথা লাগা শুরু হলো। আর সেই ব্যথাতে না আমার মানে যত নেশা হয়েছিল আমার, এক নিমেষের মধ্যে আমার সমস্ত নেশা কেটে গেল। আমি পিছন ফিরে দেখি কুকুরটা আমার পা কামড়ে ধরেছে। আর সেই যে নেশাটা আমার কেটে গেল সেই মুহূর্তে, আমি সামনে ওই শ্যাডোটাকে দেখে ভাবছি আমি এখানে কি করে এলাম, আর আমি কোথা দিকে যাচ্ছি আমি। মানে তখন আমার যে সাবকনশিয়াস মাইন্ড ছিল, যেটা যেটা আমাকে আটকাচ্ছিল, কিন্তু আমি তার কথা শুনছিলাম না, সেই সাবকনশিয়াস মাইন্ড তখন আমার মাথার মধ্যে মানে মেজর রোল প্লে করছে। আমার ততক্ষণে সমস্ত নেশা কেটে গেছে, আমার সমস্ত সেন্স ফিরে এসছে। আমার কিছুটা সময় লাগলো চারিদিকে যা যা হচ্ছে সেগুলো বুঝতে। ততক্ষণে আমি দেখলাম গুহার দিকটাতে, যে গুহার যে শ্যাডোটা ছিল, যেটা নিজের রূপ চেঞ্জ করছিল, মানে নিজের আকার চেঞ্জ করছিল, সেটা ততক্ষণে একটা হিউম্যানয়েড ফিগার নিয়েছে। আমার রক্ত হিম হয়ে গেল। একটা হিউম্যানয়েড ফিগার, অলমোস্ট দোতলা বাড়ির মতো একটা হাইট, যা সারা শরীর থেকে টেন্টাকেলস এর মতো বেরোচ্ছে। টেন্টাকেলস মানে বোঝো তো, অক্টোপাসের যে পা গুলো যেরকম, হিউম্যানয়েড ফিগারে হাত আছে, পা আছে, কিন্তু তার অক্টোপাসের মতো পা, যে ইয়েগুলো শ্যাডোই জিনিসগুলো ওগুলোর পিঠের দিক থেকে বেরোচ্ছে। আমি বুঝতে পারলাম সাক্ষাৎ মৃত্যুর দিকে এগিয়ে চলছিলাম। কুকুরটা ততক্ষণে বুঝতে পেরে গেছে যে আমি তখনও পুরো সেন্সে। দেখছি যে জায়গাটাতে কামড়ে ছিল সেই জায়গাটা আমার চেটে চেটে দিচ্ছে, আর প্যান্টটা ধরে টানছে, যেন বলতে চাইছে যে চলো আমার সাথে চলো। তো পাহাড় থেকে পড়ে যাওয়ার ধকল, আর কুকুরে এরকম পা কেটে দিয়েছে। আহ, তারপর মানে এত টায়ার্ড লাগছিল যে আমি আর শরীর আর চলছিল না। কিন্তু জানতাম যে এখানে থেকে যাওয়া মানে মানে মৃত্যু অবশ্যম্ভাবী। আমাকে বেঁচে থাকতেই হবে। এক্স্যাক্টলি। তুমি ভাবতে পারছো আর কিছু নেই পুরো জায়গাটাতে, শুধু আমি আর কুকুরটা, আর পেছন থেকে কিছু শ্যাডোই ফিগার, আর সামনে ওই সাক্ষাৎ মৃত্যুদূত দাঁড়িয়ে আছে। মানে এটা যে কি, ওটা যে কি কোনো ভূত, না কোনো তোমার অশরীরী আত্মা, না কোনো এন্টিটি, না কোনো এনার্জি, আমি কিছু বুঝতে পারছি না। হুম হুম হুম। আর ওর মধ্যে এমন কিছু একটা আছে যেটা আমাকে টানছিল ওর দিকে। কিন্তু আমার যখন সেন্স ফিরে আসে, তখনও কিন্তু আমি গন্ধটা কিন্তু তখনও কমেনি, গন্ধটা কিন্তু তখনও আছে। কিন্তু আমার পায়ে যে কুকুরের, মানে তোমাকে যদি কুকুর কাটে, এতটাই ব্যথা করবে যে তোমার মাথায় আর কিছু চলবে না সেই সময়। তো আমি ভাবলাম যে না, এবার আমাকে বাঁচতেই হবে, আমাকে বেঁচে থাকতেই হবে। এভাবে আমার মনের সমস্ত শক্তি সঞ্চার করে আমি কুকুরটার পেছনে হাঁটা লাগালাম। জানি না কোন পথ দিয়ে হাঁটলাম, কিন্তু অলমোস্ট 30-35 মিনিট পর আমি ওই ঝর্ণাটাকে দেখতে পেলাম আবার। বুঝতে পারলাম আমি বেঁচে গেছি। ঝর্ণার পাশ থেকে নামলাম, নেমে কুকুরটাকে ডাকছি অনেক ধরে, যে আয় 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 এদিকে আয়, এরকম করছি। কুকুরটা দাঁড়িয়ে আছে ওখানটায়, কুকুরটা আসছে না। আমি বুঝলাম যে কুকুরটা আর আসবে না, কুকুরটার জায়গা, ও ও আর নামবে না আমার সাথে।
তো আমি নেমে এবার ঝর্ণার সামনে একটা চায়ের দোকান ছিল, তো সেখানে বসে আমি আমার ব্যাগ থেকে ফার্স্ট এড বক্স বার করে পায়ে ড্রেসিং করছি। তো চায়ের দোকানের লোকটা আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া কেসা লাগা হামারা গাঁও। আমি বললাম যে আমি তো গ্রামে যাইনি। বলছে কাহা গেছে। আমি বললাম যে গাঁও কে অপোজিট সাইড में जो ट्रेल है উল্টো দিকে যে ট্রেনটা সেটা ধরে একটা হোমস্টেতে গেছিলাম। ওই লোকটা আমার দিকে হা করে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে। আমাকে জিজ্ঞেস করছে আপনি একা গেছিলেন? আমি বললাম হ্যাঁ। বলছে আপনি কিছু দেখেননি বা কিছু অনুভব করেননি ওখানে? আমি তো জানি আমি কি দেখেছি কি অনুভব করেছি। আমি বললাম যে আপ বাতাও, আপ क्या बोलना चाह रहे हो, क्लियरली बताओ मुझे। কারণ আমার এত হিয়ালি পছন্দ না। আর আমি ওর মুখ থেকেই শুনতে চাইছিলাম যে মানে কি কিসের পাল্লায় পড়েছিলাম আমি, সেটা ও যেহেতু লোকাল লোক ও আমাকে বলতে পারবে। রাইট। হ্যাঁ, ও আমাকে বলছে যে ভাইয়া মুঝে কুছ নেই পাতা, আমি কিছু জানি না, আমি শুধু আপনাকে এইটুকুনি বলতে পারি যে কখনো এইদিকে আসবেন না একা একা, এই পাহাড়টা ভালো না। বলছে আপকে জैसा बहुत सोलो ट्रैवलर आए हैं इधर। বলছে আমাদের লোকেরাও অব্দি তোমার গরু ছাগলকে ঘাস খাওয়াতে ওই দিকটা নিয়ে যায় না। বলছে जितने भी लोग आए थे बहुत ही कम लोग हैं जो इधर से बच के वापस गए। তো বুঝলাম এর থেকে বেশি আর কিছু বলবে না, এর থেকে এর সাথে কথা বলা বৃথা। আমি টাকা পয়সা মিটিয়ে আমি মেন যে জায়গাটা এখান থেকে আমি ট্রেক শুরু করেছিলাম বার্শেনি বলে, আমি ওখানে ফিরলাম। লোকাল হেলথ সেন্টার থেকে আমি ইনজেকশন লাগিয়ে কাফনের একটু আগে ছোচ বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমার একটা চেনা দাদা থাকতো, মানে কি এখনো থাকে। আমি যে কবার যাই আমি ওর কাছে যাই, ওর বাড়িতে থাকি, ওর ছেলে মেয়েদের সাথে গল্প করি। তো আমি দাদার কাছে পৌঁছালাম। তো আমি দাদাটার কাছে গিয়ে উঠলাম। ক্লান্তিতে আমার সারা শরীর ভেঙে যাচ্ছিল, আর প্রচন্ড খিদাও পাচ্ছিল, কারণ ওই আগের দিনের যা খাবার খেয়েছি আর ওই চায়ের দোকানে একটা ম্যাগি আর একটা চা খেয়ে কিছুই পেট ভরেনি। তো দাদাটা ভালো করে খাওয়া দাওয়ার খাওয়ালেও দাদা আর বৌদি খেয়ে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে, তুমি এর সাথে একদম বেশি কথাবার্তা বলছো না, একদম গুম মেরে গেছো, আর ঘন ঘন সিগারেট খাচ্ছ, সব ঠিকঠাক? আমি ওকে প্রথম থেকে পুরো ঘটনাটা বললাম। শুনে তো মারাত্মক রেগে গেছে, আমাকে বলছে যে তুমি যতবার আসো তুমি আমার কাছে একদিন করে থাকো, আমার সাথে ডিসকাস করে ট্রেকিং এর প্ল্যান বানাও, এবার তুমি আসোনি আমার কাছে, তুমি জানো তুমি কিসের পাল্লায় পড়েছিলে? বলছে তোমাকে এখন জানতে হবে না, যাই হোক তুমি ঘুমাও, কালকে সকালে একজনের কাছে তোমাকে নিয়ে যাবো, তার থেকে তুমি শুনো সবকিছু। আচ্ছা। তো যথারীতি সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা দুজন মিলে ওই ছোচ থেকে 15-20 মিনিট হাইক করে আমরা একটা জায়গাতে পৌঁছালাম। ওই একটা কুড়ে ঘরের সামনে দেখি একটা লোক বসে, 55-56 এজ হবে, খালি গায়ে বসে আছে, ডিসেম্বর ওই মার্চ মাসের ঠান্ডাতে বসে বসে বিড়ি খাচ্ছে, পুরো চুল উস্কো খুস্কো আর দাড়ি মোটামুটি পেট অব্দি নেমে এসছে। ভাইয়ার চেনা শোনা, ভাইয়াকে দেখে আমাদেরকে বারান্দাতে বসতে বললো। আমি পুরো ঘটনাটা বললাম যে এই প্রথম থেকে শেষ অব্দি। তিনি পুরোটা মন দিয়ে শুনলেন, শুনে আমাকে একটা ইতিহাস বললেন ওখানকার। আমরা ইতিহাসটা হচ্ছে এরকম যে আমরা যেটাকে এখন 3 সিস্টার ভিলেজ বলি, সেটা আগে 4 সিস্টার ভিলেজ ছিল। আচ্ছা। আর হিমাচলের প্রত্যেকটা পাহাড়ি গ্রামে কি হয় যে একটা একটা করে মন্দির থাকে, আর সেই মন্দিরের একটা করে হেড প্রিস্ট থাকে। এই যে 4 সিস্টার ভিলেজের যে হেড প্রিস্টরা ছিল, সেই 4 জন প্রিস্টের একটা কাউন্সিল অফ প্রিস্ট তৈরি হতো, মানে এই গ্রাম থেকে একজন ওই গ্রাম থেকে একজন এরকম করে কাউন্সিল অফ প্রিস্ট হতো। যে গুহাটা আমি দেখেছিলাম সেইখানে একটা এন্টিটি থাকতো মানে এন্টিটিটা তোমার এই আমাকে লোকটা বলছে এই পৃথিবীর বা এই ডাইমেনশনের না, বছরের একটা বিশেষ সময়ে একটা এক্সট্রা ডাইমেনশনাল কোন একটা গেট বা একটা পোর্টাল ওপেন হতো, যে পোর্টালটা দিয়ে ওই পার্টিকুলার এন্টিটিটা ওই মানে ওই স্পেসটাতে আসতো সেই সময়, মানে গুহাটাতে। এবং ওই এন্টিটিটাকে 4টে ভিলেজের লোকজন পুজো করতো, মানে দেবতা হিসেবে মানতো। যে হয় না যে পাহাড়ি যে দেব দেবী যেটাকে বলে, মানে ডেমিগড টাইপের ভাবতো ওটাকে। আর এই এন্টিটিটাও আমার একটু অসুবিধা হচ্ছে, এন্টিটিটাও ওদেরকে তোমার প্রোটেক্ট করতো। এবং উনি খুশি হলে নাকি অনেক মানে অতিপ্রাকৃত শক্তি ওদেরকে দিত। আচ্ছা। মানে কথার মাঝখানে আমি ওকে বাধা দিই, আমি জিজ্ঞেস করি যে এই যে ডাইমেনশনাল গেট দিয়ে যেটা আসতো সেটা কি কোনো প্রাণী না কোনো এনার্জি? কারণ আগের দিন আমি দেখছিলাম যে ওটা মানে শেপ চেঞ্জ করছে, তো আমার মনে হচ্ছিল যে ওটা কোনো মানে ওটা হয়তো কোনো এনার্জি। তো উনি আমাকে যেটা বললেন যে যেটা আসতো এন্টিটিটা
সেটা একটা প্রাণীও এবং একটা এনার্জিও। আমি বললাম যে এটা কি করে হতে পারে, যে মানে আইদার আপনি একটা প্রাণী, না হলে আপনি একটা এনার্জি। আমাকে বলছে যে এই পাহাড়ে এমন অনেক কিছু হয় যেটা আপনার মতো সমতলে থাকা মানুষজনের ধ্যান ধারণার অনেকটা বাইরে। তারপরে উনি আমাকে বলছেন, আপনি তো আজকালকার মানুষ, আপনি তো জানেন যে আপনার আইনস্টাইন প্রমাণও করে দিয়ে গেছে যে লাইট, যে আমরা যে লাইট মানে যে আলো যেটা আছে, আলোর ডুয়াল নেচার হয়, একটা হয় পার্টিকেল নেচার, একটা হয় ওয়েভ নেচার। ওয়েভ নেচার, এক্স্যাক্টলি। বলছে সেরকম ভাবেও এই এন্টিটিটা নিজের নেচার অফ এক্সিস্টেন্স কে চেঞ্জ করতে পারে। তো যথারীতি এবার যে কাউন্সিল অফ প্রিস্টের কথা বললাম, তো তারা সবাই মিলে একটা প্রিস্টকে আর একটা প্রিস্টকে চুজ করতো, যে ওই ডার্ক এন্টিটিটার পুজো করতো, এবং সেই ডার্ক প্রিস্টটা মানে কোনো অকাল্ট রিচুয়াল দিয়ে বা রিচুয়ালের মাধ্যমে ওনাকে পুজো করতো, এবং ওই গুহাটার কাছাকাছি একটা হোমস্টে বলছি, সরি, একটা ঘর বানিয়ে থাকতো, যেটা এখনের হোমস্টেটা। তো প্রতি বছর মানে একটা পার্টিকুলার টাইমে যখন ওই প্রাণী বা এনার্জিটা আসতো, তো তখন সারা মাস ধরে তাকে উৎসর্গ করা হতো কোনো ভেড়া, কোনো মুরগি, কোনো ছাগল, এরকম করে। এবং প্রতি বছর 4টে ভিলেজ থেকে একজন করে নিজেকে আত্মাহুতি যেটাকে বলে, এবং ওরা মনে করতো সেটা খুব পুণ্যের কাজ করতো। হ্যাঁ, বলি দিত নিজের বলি দিত মানে ওরা ওই গুহা মুখে যেত, এবং ওরা কোনোদিন আর ফিরে আসতো না। তো সবাই জানতো যে যিনি আছেন ওই গুহাতে, তিনি ওনাকে কনজিউম করে নিচ্ছেন। হ্যাঁ, তো ইউজুয়ালি যেটা হতো যে গ্রামের যে কোনো বয়স্ক যারা মানুষ, তারাই নিজেরাই যেতেন, আর প্রত্যেকটা গ্রাম থেকে এটাই ঠিক করা হতো যে এই গ্রামে, আচ্ছা এবছর আমার গ্রামে গেছে, পরের বছর তোমার গ্রামে যাবে, এরকম করে ইন্টারচেঞ্জ করে 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 এটা চলতো। আর ওরা ভাবতো যে এরকম করলে হয়তো পরলোকে ওরা মানে মুক্তি পাবে বা এরকম কিছু একটা পাবে। তো এভাবে মানে এই রিচুয়াল গুলো করে এই 4টে ভিলেজ এতটা শক্তিশালী হয়ে উঠেছিল যে কোনো বিদেশি শক্তি এদেরকে কাবু করতে পারেনি, না মুঘলসরা, না ব্রিটিশার্সরা। এদের সবার রাজত্বের সময় কিন্তু এরা স্বাধীনই ছিল। পরবর্তীকালে যখন ভারত স্বাধীন হয়, তো তখন এরা ইউনিয়ন অফ ইন্ডিয়ার পার্ট হয়, কিন্তু এখনো অব্দি ওরা নিজেদের পুরনো রিচুয়ালস, পুরনো লাইফস্টাইল এগুলোকে পালন করে আসছে। এবার আজ থেকে 120 থেকে 150 বছর আগে যিনি ডার্ক প্রিস্ট ছিলেন, তার খুব শরীর খারাপ হয়, এবং এতটাই খারাপ অবস্থা হয় যে তাকে চিকিৎসার জন্য মেন শহরে আনতে হয়। তো তখন তো আমাদের মতো মানে এখনকার মতো রাস্তাঘাট এত ভালো ছিল না, বা গাড়ি ঘোড়াও এত ছিল না যে মানে নিয়ে চলে আসবে 35 কিলোমিটার, তোমার কিছুক্ষণের মধ্যে চলে এলো। দিনের পর দিন লেগে যায় একটা জায়গা মানে শহরে আসতে। তারপরে তার সাথে চিকিৎসা ব্যবস্থাও এতটা ভালো ছিল না। তো কোনো রকমে ওর যে ডিসাইপেল ছিল, সেই ডিসাইপেল ওকে নিয়ে চলে আসে তোমার শহরে। তো চিকিৎসা করিয়ে যখন ফেরত যাচ্ছে, তখন বার্শেনি বলে যে জায়গাটা বললাম, তার কিছুটা আগে ধস নামে। আচ্ছা। আর এখনই ওসব জায়গাতে ধস ঠিক করতে 2-3 দিন লাগে। সে সময়তে তো মোটামুটি 10-12 কি 15 দিন, কতদিন লাগবে তার মানে কোনো ঠিক ঠিকানাই নেই। আর ততক্ষণে ওই যে এন্টিটিটা তার আবির্ভাবের সময় হয়ে আসছে। বুঝতে পারছি যে আমাকে ফেরত যেতেই হবে, আমাকে রিচুয়ালস করতেই হবে, আমাকে ওকে প্রত্যেক দিন কিছু না কিছু তোমার উৎসর্গ করতেই হবে, এবং শেষ অবধি তাকে আমাকে একটা নরবলি দিতেই হবে, না হলে ঘোর অনর্থ হয়ে যাবে। তো পুরোহিতটা আর অপেক্ষা না করে, যে ধস যে পড়েছিল সেখানে গাড়ি টাড়ি ছেড়ে কোনো রকম ভাবে পাহাড়ের মধ্য দিয়ে বাকিটা রাস্তা এসে নিজের ঘরের সামনে পৌঁছায়। ঘরের সামনে পৌঁছে দেখে যে কাউন্সিল অফ প্রিস্টের বাকি 3জন প্রিস্ট দাঁড়িয়ে আছে, সবার মুখে শোকের ছায়া নেমেছে। জিজ্ঞেস করার পরে জানা যায় যে টাইম মতো যেহেতু পৌঁছাতে পারেনি, তো সেই যে এন্টিটিটা ও গুহা থেকে বেরিয়ে নিকটবর্তী যে গ্রামটা ছিল, গ্রাম শুধু সবার করে দিয়েছে। গ্রামে একটা মানুষ করে দিয়েছে, সবাইকে। একটা ডেড বডি অব্দি পাওয়া যায়নি গ্রামের মধ্যে। আচ্ছা, পুরো গ্রাম খালি। মানে যে ডার্ক প্রিস্টটা ছিল, ও ভেবেছিল কিছু না কিছু হবে, কিন্তু এতটা কিছু হয়ে যাবে ও নিজেও ভাবতে পারেনি। তো তারপরে ওই কাউন্সিলের যে বাকি 3জন প্রিস্ট ছিল আর এই যে ডার্ক প্রিস্টটা, এরা 4জনে মিলে একটা রিচুয়াল করে পুরো এই ডাইমেনশনাল গেটটাকে সিল করে দেয়, এবং ওই গুহার বাইরে একটা কাঁটা তারের বেড়া দিয়ে দেয়। আমার যেটাকে দেখে নর্মাল কাঁটা তারের বেড়া মনে হয়েছিল, ওটাও একটা সেকেন্ডারি সিল,
যে কোনো রকম ভাবে ফার্স্ট সিলটা ভেঙে গেল, সেকেন্ড মানে ও যাতে গুহা থেকে আর কখনো না বেরোতে পারে। যে কোনোভাবে তো ডাইমেনশনাল পোর্টালটাকে ধরো ওপেন করে দিল, কিন্তু গুহার মুখটাও আমরা সিল করে দিলাম যাতে ওরা গুহা মানে ও গুহা থেকে যাতে না বেরোতে পারে। এবং যে ডার্ক প্রিস্টটা ছিল ওকে শাস্তি দেওয়া হলো যে যেহেতু তোমার দোষের জন্য একটা পুরো গ্রাম শেষ হয়ে গেছে, এবার তুমি এবং তোমার বংশ পরম্পরায় এই সিলটাকে গার্ড করে রাখবে। আচ্ছা। তো আজ মোটামুটি তোমার কিছু বছর আগে, ধরো 8-10 বছর আগে, তোমার এই যে কারেন্ট যে ডার্ক প্রিস্ট ছিল তার মানে যে গার্ডিয়ান যে ছিলেন সিলের, তার মৃত্যু হয় এবং তার ছোট ছেলে সে পায় সিলটাকে গার্ড করার দায়িত্ব। সেই ছেলে ছিল অসীম ইচ্ছাকাঙ্ক্ষা, লোভ, এইসব। সে পুরনো পুঁথিপত্র ঘেটে জানতে পেরেছিল যে এই এন্টিটিটা সন্তুষ্ট হলে তুমি অতিপ্রাকৃত শক্তি পেতে পারো, যেটা আমি তোমাকে আগেই বললাম। তো সেভাবে ও প্ল্যান বানায়। প্রথমে ও সিলটাকে ব্রেক করে একটা ডাইমেনশনাল গেটওয়েটা খুলে দেয়, যাতে ওই যে প্রাণীটা যে আছে সে আমাদের প্লেন অফ এক্সিস্টেন্সে আসতে পারে। এবং যে বাড়িতে থাকতো সেই বাড়িটা অ্যাড দেওয়া শুরু করে এরকম বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, ইনস্টাগ্রাম, ফেসবুক, যাতে টুরিস্টও আসা শুরু হয়। সেখান থেকে কিছু কিছু সোলো ট্রাভেলারদের ওরা টার্গেট করা শুরু করে, তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে এবং সেই যে যার আবির্ভাব হচ্ছে তার কাছে উৎসর্গ করে। এই সবকিছুর সঙ্গী ছিল ওর বউ। আমি জিজ্ঞেস করলাম যে আপনি এতটা ডিটেলসে কি করে জানলেন? বলছে ওটা আমার ভাই, যে লোকটার কাছে আমরা গেছিলাম। বলছে তুমি যার কাছ থেকে এসছো সে আমার ভাই। আমি চণ্ডীগড় ইউনিভার্সিটি ফিজিক্সের প্রফেসর ছিলাম, আমি চণ্ডীগড়ে শিফট করেছি আর ও আমাদের বাড়িতেই থেকে যায়। যেহেতু ও বাড়িতে থেকে যায়, সেহেতু ওর বাবার কাছ থেকে সমস্ত শিক্ষাগুলো পায়, সেহেতু ওর বাবা ওকে পরবর্তী গার্ডিয়ান হিসেবে চুজ করে। গরমের ছুটিতে একদিন ওর মানে গরমের ছুটিতে ও বাড়িতে আসতো, তো বাড়িতে এসে একদিন মানে ওর যে বউ বাচ্চা আছে বউ বাচ্চাকেও নিয়ে আসতো। একদিন ঘুম থেকে উঠে ওর ছেলেকে খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজি করার পরে গুহার সামনে থেকে ওর ছেলের একটা জুতো কুড়িয়ে পায়। আর ভদ্রলোকের দৃঢ় বিশ্বাস যে আগের দিন রাত্রিবেলায় কোনোভাবে ওর যে ভাই সে ওর ছেলেকে উৎসর্গ করে দিয়েছে ওই যে প্রাণীটা আছে তার কাছে। ওর ওয়াইফ সেই দুঃখ আর সহ্য করতে পারেনি, একদিন খাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তো তারপর থেকে এই লোকটা চাকরি বাকরি ছেড়ে দিয়ে পাহাড়ের ওই কুড়ে ঘরে, মানে ওই পাহাড়ে ওখানে একটা কুড়ে ঘর বানিয়ে থাকে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই গন্ধটা কি গন্ধ, মানে আমি গন্ধটা দিয়ে ও আমাকে কেন টানছে, আর মানে আমার এরকম নেশা কিসের জন্য হয়ে যাচ্ছিল। তো বলছে ফেরোমন বোঝো? আমি বললাম হ্যাঁ ফেরোমন তো বুঝি, মানে ফেরোমন একটা হরমোন টাইপের ব্যাপার। দেখবে তোমার পোকামাকড় বা মানে আমাদের মানুষদের গা থেকেও বেরোয় ফেরোমন। পোকামাকড়রা নিজের সঙ্গীকে আকৃষ্ট করার জন্য, মিলনের জন্য ওই ফেরোমনটা বেসিক্যালি মিশ্রিত একটা করে, মানে গন্ধ যেটার মাধ্যমে তুমি অ্যাট্রাক্টেড হবে, মানে হ্যাঁ, ওই কুকুরের যে হরমোনটা টয়লেট মিশ্রিত সেখানে হলে গন্ধটা তোমার বেরোয়। ফেরোমেন। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে কোন একটা হায়ার লেভেল অফ ফেরোমন, মানে আমাদের মানে যেটা তোমাকে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছে। মানে ও তো ওই মানে গুহা থেকে বেরোতে পারবে না, কিন্তু তুমি তো গুহাতে ঢুকতে পারবে। তো ওইটা টানার জন্য ওই গন্ধটা মানে আগের দিন থেকে আমি পাচ্ছিলাম। কিন্তু কথা বলে না যে পাপ বাপকেও ছাড়ে না। তো একদিন ওই হোমস্টে ওনারের যে দুটো মেয়ে ছিল, এটা আমাকে ওই লোকটাই বলছে, ওর যে দাদা, তারা খেলতে খেলতে গুহার সামনে চলে যায় আর কোনোদিনও ফেরে না। তো এই হচ্ছে মানে আমার গল্প বা আমার ঘটনা। তো আমার মনে হয় যে আমি যে শ্যাডোই ফিগার দুটোকে দেখেছিলাম আমি বা এর আগের দিনে, তারা তোমার ওই মেয়ে দুটোই কোনোভাবে ওদেরকে কোনো রকম মানে ট্রান্সফার করে বা কোনো রকম ভাবে ট্রান্সফর্ম করে ওদেরকে ওরকম শ্যাডোই ফিগার বানিয়ে দিয়েছে। কারণ যারা তোমার হয়ে কোনো শিকার টিকার করবে বা কিছু করবে। আর তুমি যদি গুগল করো যে বারমুডা ট্রায়াঙ্গেল অফ ইন্ডিয়া বলে বা ডেথ ভ্যালি অফ ইন্ডিয়া বলে, তোমাকে পার্বতী ভ্যালির নাম আসবে, যেখানে আমি গেছিলাম। কাসলটা পার্বতী ভ্যালির অন্তর্গত। এখানে অনেক অকাল্ট রিচুয়াল। ডেথ ভ্যালি অফ ইন্ডিয়া তুমি এখনই গুগল করে নাও না, তুমি দেখতে পেয়ে যাবে। বারমুডা ট্রায়াঙ্গেল অফ ইন্ডিয়া, পার্বতী ভ্যালি, হিমাচল প্রদেশ দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবার তুমি এটাও দেখতে পারো, দেখাচ্ছে এখানে আরো। হ্যাঁ
It is also occasionally used to describe Death Valley Lake, Kuni Jheel near Delhi Haryana border, historically না না না, ওটা না। রোহতাং তুমি পাস। রোটাং পাসটা তো ওটা আলাদা হয়ে গেল, না, ওটাও আমি রোটাং বলছি পাসটাও শোনো, হিমাচলে। in India the term Valley of Death mostly commonly referred to the Parvati Valley in Himachal Pradesh. It is also Exactly. occasionally used to describe Death Valley. ওটা আলাদা ব্যাপার। এক্স্যাক্টলি। Parvati হ্যাঁ। Valley যেটা বলছো, the mystery, often called India's Bermuda Triangle. এক্স্যাক্টলি। This scenic valley near Kasol and Manali has gained a dark reputation due to dozens of backpackers and tourists mysteriously vanishing without a trace over the last 3 decades. Okay, এক্স্যাক্টলি। the danger, disappearance are usually attributed to treacherous and slippery trekking trails, steep ravines, suddenly flash flood, harsh water, অকাল সিচুয়েশনও পাবে। dense forest, and occasionally foul play or accidents related to off-grid dark cultures. Okay. Exactly. আমি তো একটা ঘটনা বললাম আমার সাথে যেটা হয়েছিল ওইদিকে। পার্বতী ভ্যালিটা প্রচুর বড় জায়গা, সেখানে কোথায় কে এরকম ভাবে ডার্ক রিচুয়ালস করছে, কোথায় কে মানুষকে বলি দিচ্ছে, অতটা তো আমরা জানি না। আমি আমার তুমি সাথে ওর ঘটা ফাঁদে একটা ঘটনা ফেসে বললাম। গেছিলে পুরো। আমি ওর ফাঁদে, আমাকে প্রথম থেকে কেন ফাঁসানোর চেষ্টা করছিল, আমি সোলো ট্রাভেলার, আমাকে ফাঁসানো সব থেকে ইজি। আগের দিন রাত্রিবেলা আমার খাবারের সাথে কিছু মেশাতে পারিনি, কারণ তখনও ওখানে গেস্ট ছিল। পরের দিন থেকে আমাকে খাবারের জন্য এত জোরজার কিসের জন্য করা হচ্ছে, আমি খাই না খাই ওর কি যায় আসে। আর তুমি একটু সাগ্রের কিছু জোরে খাই। বেঁচে গেছো পুরো। কিছু না কিছু একটা মানে পূর্ণ হয়তো করেছিলাম আগের জন্মে, এই জন্মে, যার জন্য আমি বেঁচে যাই ওখান থেকে। মানে আমি না যখন মানে কোস্টার, আমি তোমাকে বলছি, আমি যখন আমার হুঁশ ফেরে কুকুরটা কামড়ানোর পরে আমি যখন ওই এন্টিটিটাকে আমার সামনে দেখতে পাই না, মানে আমি ভাবছি যে এটা আমি কি দেখছি। আমি জীবনে কখনো আমি ভাবতে পারিনি যে আমি এরকম কিছু একটা দেখবো সামনে। এটা আমার ফার্স্ট অতিপ্রাকৃত এনকাউন্টার না, এর আগেও আমি পাহাড়ে গেছি অনেকবার, এর আগেও আমার সাথে বহু এরকম এনকাউন্টার হয়েছে। আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজ কাম হসপিটালে কাজ করতাম একটা বেশ দীর্ঘ সময় ধরে। হ্যাঁ বলেছিলাম। আর সেখানে পুরো কোভিড এর সময়টাতে আমি কাজ করেছিলাম, আমি হসপিটালের নাম নিচ্ছি না। তো পার ডে মোটামুটি মিনিমাম 5টা তো ডেথ হতোই। তো সেখানে আমি বহু কিছু দেখেছি, কিন্তু সেগুলো দেখার পরেও এইটা আমার কাছে যেন মনে হয় যে মানে এটা আমার লেভেলের থেকে অনেক উপরে। মানে তুমি ভাবতে পারো একটা ভ্যালি লাস্ট 3 ডেকেডে মোটামুটি 3000 থেকে 4000 লোককে খেয়ে গেছে। ইভেন আমি যখন ঘটনাটা শুনছিলাম, ঠিক আছে, কোনো অডিয়েন্সের জিজ্ঞেস করার হয়তো জায়গাও থাকতো না, আমি তোমাকে জিজ্ঞাসা করতাম বা করছি এখন, বা যতক্ষণ আমি গুগল সার্চ না করেছি, ঘটনাটা সত্যি না বানিয়ে বলছো, আমার সিরিয়াসলি এটা ফিল হয়েছে। মানে আমি শুনে এতটাই অবাক হয়ে গেছি ভাই, ঠিক আছে, এরকম কোনো কিছু লাইফে এর আগে জাস্ট একবারই শুনেছিলাম, ঠিক আছে, বাট তুমি যেটা বলছো এটা মানে মানে কি বলবো, এটা মানে কোনো ভূত প্রেত ছেড়ে দাও, এগুলোর থেকে অনেক উপরের লেভেলের কিছু একটা। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমার গল্পটা কোনো ভূত প্রেত রিলেটেড নয়। ইভেন তোমার এটা যদি গল্প হতো তাহলেও আমি অনেস্টলি মানে শকড হতাম না, বাট তুমি বলছো এন্ড ক্লেম করছো এটা রিয়েল এক্সপিরিয়েন্স তোমার। অবশ্যই আমি তোমাকে জায়গাটারও নাম বলে দেবো, তুমি ওখানে যেতেও, মানে আমি চাই না যে তুমি যাও ওখানে, সত্যি কথা বলতে, কারণ আমি চাই তোমার সাথে আরো অনেকগুলো কল করতে, সামনাসামনি দেখা করতে, কিন্তু ওই জায়গাটাতে যদি মানুষ কেউ যায় আর ওখান থেকে বেঁচে ফিরে আসে, এটা মানে তুমি মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড মানে জায়গাটার ব্যাপারে, বা যেহেতু এটা মানে এরকম একটা ব্যাপার, জায়গাটার নাম বা একটা কিছু বলো, যাতে যদি কেউ ওদিকে যাওয়ার কথা ভাবেন অ্যাটলিস্ট সাবধান হতে পারেন। কালগা যে গ্রামটা আছে, মানে 3টে গ্রাম আছে, তুলগা, কালগা, তুলগা আর পুলগা। তো তুলগা যে গ্রামটা আছে, সেই গ্রামের সামনে থেকে যে ঝর্ণাটা বলছে, সেই ঝর্ণা থেকে তোমার ডান দিকে গ্রামটা উঠে যাবে, আর বাঁ দিকে গেলে হোমস্টেটা পড়বে। আমি তোমার যারা তোমার পডকাস্ট শুনছে, আমি তাদের সবাইকে এইটাই রেকমেন্ড করবো যে আপনি ডান দিকে যান, আপনার যেদিকে মর্জি সেদিকে যান, কিন্তু আপনি বাঁ দিকে যাবেন না, দয়া করে।
মানে খুব বাঁচান বেঁচে গেছো ভাই। এরকমই আমি আরো একটা তোমার থ্রু থেকে আমি আরেকটা বলতে চাই, সেটা হুম। সেটা আমার এক্সপিরিয়েন্স না, সেটা আমার একটা বন্ধুর এক্সপিরিয়েন্স। সেম জায়গাতে? সেম জায়গাতে না, সেটা আমি জায়গাটা বলছি তোমাকে। সে বন্ধুটা এখন বেঁচে নেই, ওর মৃত্যুটাও একটা অদ্ভুত ভাবে হয়েছে। তো এই এই জায়গাটা হচ্ছে তোমার ছালাল বলে একটা জায়গা আছে হিমাচল প্রদেশে, যারা ওই দিকটাতে যায় তারা চিনবে। ছালাল থেকে রাসলের পথে, রাসল বলে একটা জায়গা আছে, যেটা কাসল বললাম, কাসল না, এটা হচ্ছে রাসল। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। ছালাল গ্রামটা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে রাসল অব্দি মোটামুটি একটা 3 ঘন্টার ট্রেক আছে। তো ছালাল গ্রামটা শেষ হওয়ার একটু পরে একটা হোমস্টে পড়ে। সেই হোমস্টেটা একটা আন্টি চালায়, শুধু ওই আন্টি, আর কেউ থাকে না। আমি লোকজনকে রেকমেন্ড করবো ওই হোমস্টেটাতে না থাকার, কারণ ওই হোমস্টেটা ঠিক না। ওখানে অনেক কিছু ঘটে, আচ্ছা আচ্ছা। অনেক কিছু ঘটায় ওই যে আন্টিটা থাকে তিনি। লোকাল আন্টিটা লোকই তোমাকে কোথায়? বলে দেবে যে ওখানে না থাকতে। হ্যাঁ, কি আন্টিটা কিছু হয়েছিল? রিচুয়াল করে। আচ্ছা। আন্টি মানে এরকমও শোনা যায় যে মানে তোমার যে প্রাণ শক্তি আছে, সেই প্রাণ শক্তিটা শুষে নেয় কোনো রকম অকাল্ট রিচুয়ালের মাধ্যমে। তোমার যে লাইফ ফোর্স, সেই লাইফ ফোর্স কি সম্পূর্ণ রকম ভাবে ড্রেন করে দেয়। ওখানে প্রচুর প্রচুর অকাল্ট রিচুয়াল আছে। মানে কথা আছে না যে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাশিও, তো সেরকম একটা ব্যাপার। যে মানে আমরা আমরা জানি যে আমাদের একটা সমতলের মানুষদের কিছু আইডিয়া থাকে জিনিসপত্রের ব্যাপারে, হুম হুম। কিন্তু পাহাড়ে গেলে না আমাদের সমস্ত যা ইকুয়েশন, সমস্ত যা আইডিয়া সব গুলিয়ে যায়। আমি কিছুদিন আগে না সিকিম গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, এক সেকেন্ড ইন্টারাপ্ট করছি। তুমি কি সিকিমের ঘটনাটার পর তোমার যদি সময় থাকে, তুমি হ্যাঁ। আমাকে তোমার পাহাড়ে হারানোর গল্পটা বলবে? ডেফিনেটলি। অবশ্যই। সিকিমে গেছিলাম, এবার সিকিমে গিয়ে কি হয়েছে, ঘুরেছি ফিরেছি এবং বেশ কিছু অ্যান্টিক জিনিসপত্র কিনেছিলাম, ঠিক আছে? সেখানে একটা আচ্ছা, মূর্তি ছিল। এবার মূর্তিটা আমার প্রচন্ড ভাবে আমাকে টেনেছে। আমি মানে কি বলবো তোমাকে, আমি মানে দামও বেশ 4,500-5,000 টাকা দাম ছিল, ব্রোঞ্জের ছিল। আচ্ছা। আমি জানি যে এরকম টাইপের জিনিসপত্রগুলো খুব একটা নিয়ে যাওয়াটা ঠিক নয়, বাট আমি ডেসক্রিপশন দেওয়া যাবে মূর্তিটার? আমি এখানে হয়তো বলতে পারবো না, ঠিক আছে? বাট বা বলতে চাইছি না, বাট দ্য পয়েন্ট ইজ শুধু দ্যাট এইটুকুনি আমাকে বলবে যে এটা কি কোনো বজ্রযান বুদ্ধিজমের সাথে কিছু কি হ্যাঁ হ্যাঁ রিলেটেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবীমূর্তি আচ্ছা আচ্ছা। বজ্রযানের সাথেই কানেক্টেড। এবার আমাদের তো তন্ত্রের একটা তো ব্যাপার রয়েছে, ঠিক আছে? হুম। আমি মানে আই ওয়াজ অ্যাট্রাক্টেড। হ্যাঁ। আমি ওই দিন জিনিসটা কিনেছি, কেনার পর শরীর খারাপ থেকে শুরু করে এত কিছু এত কিছু। আমার বাবা অজ্ঞান হয়ে যায়, মানে ওই তোমার এতে যেতে গিয়ে, 0 পয়েন্টে যেতে গিয়ে, মানে ওহো। সবার শরীর টরীর খারাপ। মানে বাজে সিন, বাজে সিন ভাই, বাজে সিন, ঠিক আছে? ইভেন এতবার পাহাড়ে গেছি, এত পাহাড়ে থেকেছি, কখনো হয় না হ্যাঁ, ভাই পেট খারাপ হওয়া স্টার্ট হলো, ঠিক আছে? মানে হঠাৎ করে। হঠাৎ। ভাই আমি তো মানে ফার্স্ট টাইম পাহাড় যাচ্ছি না, ঠিক আছে? আর পাহাড়ে পাহাড়ে গিয়ে পাহাড়ের যে ফুটো জল পড়ে তাতে তো আমাকে। খাওয়ার হজম করিয়ে দেয়, পেট খারাপের তো কোনো চান্সই নেই। এক্স্যাক্টলি। আমি মানে 2024-এর মার্চে দার্জিলিং গেছিলাম, ফেব্রুয়ারি মার্চে। আমি ওখান আচ্ছা, থেকে মানে মনে হচ্ছে ভাই পাওয়ারফুল হয়ে ফিরে এসেছি, ঠিক আছে? মানে এতটা হাট্টা কাট্টা টাইপের ফিল হচ্ছিল, বাট এবারে গিয়ে তোমার জানি না মধ্যে কি হলো। জীবনী শক্তি ঢেলে দেবে তোমার পাহাড়, এক্স্যাক্টলি। এতটা ভালো জায়গা। তুমি বিশ্বাস করবে না, আমি মানে কিছু আমি বুঝতে পেরেছিলাম। আমি আমার গুরুর সাথে কথা বলি, তাকে দেখাই জিনিসটা। আমি তারপরে কিছু রিচুয়ালস করে আমি ওটা পাহাড়েই রেখে দিয়ে চলে আসি, আমি ওটা বাড়িতে নিয়ে আসিনি। এবং ওটা কি তুমি নর্মালি ডিসকার্ড করে দাও নাকি মানে কোনো না স্পেশাল না, ভাবে তুমি ওটাকে ডিসকার্ড করো? রিচুয়ালের মাধ্যমে ভাই, রিচুয়ালের মাধ্যমে। ওরকম হ্যাঁ, ভাবে তুমি নর্মালি ডিসকার্ড করলে তোমার সাথে পারফেক্ট। কট কাটিং হবে না, তুমি কেসটা খেয়েই একদম ফেলবে। আর একদম তুমি যেটা একদম। বলছো পাহাড়ে হারিয়ে যাওয়ার ব্যাপারটা, মানে এটা আমাদের ওই আমাদের আর গৌরব দাদের একটা ট্রিপ হয়েছিল। আমি আর গৌরব দা আমাদের সাবস্ক্রাইবার্সদের নিয়ে গেছিলাম ওটাতে। আচ্ছা এবার এখানে বিষয়টা হয়েছে যে আমি কি একটা হয়েছে, আমি আর একজন মানে বেরিয়ে সিগারেট কিনতে গেছি না কিছু কিনতে গেছি,
এবার নিচে গেছিলাম, উপরে হ্যাঁ। আসছে, এবার উপরে আস্তে আস্তে একটু উপরে এসে গেছে, এবার খুঁজে পাচ্ছি না যে কিরকম হ্যাঁ কোন জায়গা। একই জায়গা বারংবার ঘুরে যাচ্ছি, গুগল ম্যাপ রয়েছে, গুগল ম্যাপে দেখাচ্ছে 100 মিটারের মধ্যে জায়গাটা, 100 মিটারের মধ্যে আমরা ভাই 30 থেকে 35-40 মিনিট মতো ঘুরেছি 100 মিটারের মধ্যে, বুঝতে পারছো? 100 মিটারের মধ্যে? হ্যাঁ, তারপরে সেম একটা কি বলছো? কুকুরটাকে ফলো করেছি, ওকে ফলো করতে 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 একটা জায়গায় গেলাম, দেখলাম এখান থেকে কাছে, মানে আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে এলাম। আমার সাথে হয়েছে, আমার নিজের personally হয়েছে। আশেপাশে কোনো লোক ছিল না তখন? না ভাই, কেউ ছিল না। কটার সময় বলবো? আচ্ছা। 2:30-3টে দুপুরবেলায়? দুপুরবেলা। কোনো লোক নেই ভাই, কোনো লোক নেই ওখানে। ইভেন ওখানে দেখবে পাখি ফাঁকি ডাকে, মানে খুব নিঝুম ব্যাপারটা। মানে তোমার মনে হবে যে তুমি হেডফোনটা পরে নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিয়েছো, এরকম টাইপের একটা একদম ফিলিং। একদম, আমি রিলেট করতে পারছি ভালোভাবে এটা। অবশ্য তোমার কি মনে হয় যে তুমি কোনো মানে সেম জায়গাতে অন্য কোনো একটা ডাইমেনশনে হাঁটছিলে? না না না, এখানে ডাইমেনশনের ব্যাপারটা নেই, ঠিক আছে? তুমি সেম জায়গাতেই রয়েছো, ঠিক আছে? হ্যাঁ তুমি মানে অনেক ধরনের এন্টিটি পাহাড়ে থাকে, বিভিন্ন বাঁকে থাকে। বাইকার্সরা হ্যাঁ। আরো ভালো জানে এই ব্যাপারটা, আমাদের থেকে আরো ভালো জানবে বাইকার্সরা, ঠিক আছে? আচ্ছা। ওদের অনেক ঘটনা রয়েছে, অনেকের সাথে আমার পার্সোনালি কথাবার্তা রয়েছে, কারণ আমি বাইক চালাতে তো খুব ভালোবাসি, তো আমার প্যাশন রয়েছে এই ব্যাপারগুলোর উপরে। তো তারা অনেক কিছু জানে। এরকম পাহাড়ের বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এন্টিটিস থাকে। লেটসে তুমি দেখবে হোমস্টে গুলো বিভিন্ন ফ্ল্যাগস দিয়ে বন্ধন করা থাকে, ফ্ল্যাগস গুলোর মধ্যে মন্ত্র হ্যাঁ লেখা হ্যাঁ থাকে, হ্যাঁ, হাওয়াতে ওড়ে ওড়ে। ওম মনি পদ্মে হুম যেটা। শুধু ওটা না, আরো বিভিন্ন মন্ত্র থাকে, ঠিক আছে? আচ্ছা, তো ধরো- বুদ্ধিস্ট ফ্ল্যাগস যেগুলো থাকে হ্যাঁ, বিভিন্ন বুদ্ধিস্ট কালারের flag, যেগুলো। হ্যাঁ এবং প্রত্যেকটা হোমস্টে ধরো ধরো 4টে প্লট রয়েছে, 4টে প্লটে 4টে হোমস্টে রয়েছে, প্রত্যেকটা বন্ধন হ্যাঁ। করা। তো কি হচ্ছে, মাঝখানে এমন একটা জায়গা, ধরো কিছু নেগেটিভিটি থাকলো বা ফ্রিকোয়েন্সি থাকলো, কিছু থাকলো, হ্যাঁ। ও তো আর কোথাও যেতে পারছে না, এখানে না ওখানে। রাস্তার যে মোড়গুলো রয়েছে সেখানে কেন্দ্রীভূত হয়ে থাকে। সেখানে যদি আচ্ছা, ওই এনার্জিটা ওখানটা মানে আটকে যাচ্ছে ওখানে। ইয়া, এবার মাঝখানে ধরো আচ্ছা। কোনো এমন একটা জায়গা পেলো, তুমি সঠিক সময়ে সঠিক দিনে যদি ওখানে উপস্থিত হও, তোমার কিছু না কিছু প্রবলেম সে দেবে। আমরাও সেরকম টাইপের প্রবলেমের মধ্যে পড়েছিলাম, বাট আমার নিজের কবজ রয়েছে, ঠিক আছে? আচ্ছা। আমরা যারা স্পিরিচুয়াল প্র্যাকটিসেস এর মধ্যে রয়েছি বা তন্ত্র রিলেটেড কাজ করি থাকে, আচ্ছা। ওটার জন্য ভাই বেঁচে গেছি, ঠিক আছে? হ্যাঁ, ঘুরিয়েছে, সবকিছু প্রবলেমেটিক হয়েছে, বাট হ্যাঁ, যেটা এর 100 থেকে হতে বেশি কিছু করতে পারতো, পারেনি। 100 হতে পারতো, সেটা হয়তো 10 বা 20-র মধ্যে বেরিয়ে গেছে। তোমার এক্স্যাক্টলি। ঘটনাটা লেজিট আলাদাই ঘটনা ছিল ভাই, আলাদাই ঘটনা ছিল। তোমার আরো ঘটনা শুনবো, ঠিক আছে? কারণ তুমি তো বলে তোমার আরো অবশ্যই। এক্সপেরিয়েন্স রয়েছে। পাহাড়ে তো দেখো, আমি সত্যি কথা বলতে মাঝে মধ্যে এখন আমার মনে হয় যে আমি হয়তো যাই যে এই জন্য যে কিছু ঘটুক আমার সাথে, মানে আমার সাথে ওরকম ভাবে না যে আমি বিপদ থেকে ঝুলে পড়ছে। সিকিমে আমার সাথে ওই সিনটা হওয়ার পর না, আমি ভাই মানে পাহাড়ে যাওয়া আমার মানে অনীহা চলে এসেছে, জানি না কেন, এটা হওয়া উচিত না, বাট আমি যাচ্ছি না পাহাড়ে। কতবার এ হয়েছে, ইভেন আমার নিজের দাদার বিয়ে হ্যাঁ। নর্থ বেঙ্গলে, রাইট? তো আচ্ছা। ভেবেছিলাম যে দাদার বিয়ের আগে, মানে ডিসেম্বরে আছে, ভেবেছিলাম যে ডিসেম্বরে ওর বিয়ের আগে পাহাড়ে ফাহাড়ে ঘুরে টুরে তারপরে ওর বিয়ে অ্যাটেন্ড করবো। ওকে, মজা হবে। আচ্ছা। বাট হ্যাঁ। আমি ভাই ক্যান্সেলই করে দিলাম, মানে ক্যান্সেল করেছিলাম, মানে বিয়েতে যাবো বাট তার আগে পাহাড়ে ঘুরতে যাবো, মানে ওটা খুব এটা আবার কিন্তু কৌস্তব আমার মনে হয় এটা ভুল, মানে তোমার একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে তার মানে এমন না যে তুমি। এক্সপিরিয়েন্স এর ব্যাপার না, পাহাড়ে গেছি, কষ্ট করেছি, 2019-এ সিকিমে আরো বেশি কষ্ট করেছি, মানে আমি কি বলবো, ফিজিক্যাল এক্সস্টনের কথা যদি বলি, ব্যাপারটা হ্যাঁ। ফিজিক্যাল এক্সস্টন, শরীর খারাপ হবো, ওটা ব্যাপার না, ওটার জন্য খারাপ এক্সপিরিয়েন্স হয় সেটা না, সমুদ্রে গেলেও হতে পারে, ওকে, পাহাড় ঘুরে অবশ্যই। গেছি, কিন্তু ব্যাপারটা না একটা অনীহা ভেতর থেকে চলে এসছে, এটা তুমি ইউ কান্ট হেল্প ইট, ঠিক আছে? প্লাস তুমি দেখেছো তোমার বাবারও শরীর খারাপ হয়ে গেছে। এক্স্যাক্টলি, ওটা আরো বেশি প্যানিকের, ওটা আরো বেশি, হ্যাঁ। মানে তোমার নিজের কিছু হলো কিছু চাপ নেই, বাট ফ্যামিলির কারোর কিছু কোনো হলো, চাপ নেই। ওটা একটা ব্যাপার। ওটা তখন মারাত্মক একটা খারাপ লাগে যে এই মানুষটাকে তো আমি দেখছি হেঁটে চলে বেড়াচ্ছে একদম পুরো ফিট, ইনি হঠাৎ করে কি করে Exactly. এরকম হয়ে গেল। তো আমি এর আগে যে মানে ঘটনাগুলোর তোমার সম্মুখীন হয়েছি সেগুলো হয়তো ভয়ঙ্কর কিছুটা, কিন্তু এটা আমি যেটা বললাম এর থেকে ভয়ঙ্কর কিছুর আমি আজ অব্দি সম্মুখীন হইনি এখনো। তুমি তো বলছিলে যে দুবাইতেও বা আবুধাবিতেও কিছু কিছু ঘটনা রয়েছে তোমার।
আরে তোমাকে আমি বললে তুমি এখনই ম্যাপ খুলে দেখতে পারবে। দুবাইতে আল রিগা গ্রেভিয়ার্ড বলে একটা গ্রেভিয়ার্ড আছে, ঠিক আছে? এটা সব থেকে বড় গ্রেভিয়ার্ড। তো আমাদের অফিসটা আল রিগা গ্রেভিয়ার্ডের একদম তোমার পাশেই মানে হচ্ছে সেম বাউন্ডারি ওয়াল শেয়ার করি আমরা। তো এবার তুমি বুঝে নাও যে আমাদের বিল্ডিং এ কি কি হতে পারে। তো আমাদের যে অফিসটা এটা হচ্ছে 8th ফ্লোরে। তো পুরো 8th ফ্লোরে আমি এখানে এই অফিসটাতে কাজ করছি। আমি আগে আবুধাবিতে থাকতাম, দুবাইতে আসি আমি তোমার জানুয়ারিতে। তো জানুয়ারি থেকে আজকে তোমার অগাস্টের মধ্যে আমাদের ফ্লোরে মোটামুটি তোমার কম করে হলো 16টা অফিস ছিল। তার মধ্যে এই সময় আমাদের ফ্লোরে এখন আর 8টা অফিস না 7টা অফিস মতো পড়ে আছে। সবাই আস্তে আস্তে দেখছি চলে যাচ্ছে। এই পুরো ঘটনাটা নেক্সট একটা এপিসোডে শুনবো ভাই। না, এটা কোনো সেরকম ঘটনা নেই আসলে, এটা ছুটকাছ একটা ঘটনা। তুমি লিফট যা যা রয়েছে ইভেন পাহাড়ের। আচ্ছা 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 থ্যাংক ইউ সোহম ঘটনাগুলো শেয়ার করার জন্য। মানে আজকে সত্যি ভাই আলাদাই একটা ঘটনা শুনলাম অনেকদিন পর। একদম থ্যাংক ইউ, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমারও। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiophied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে